আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৬ ব্যাচের ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা। আজকের প্রথম মার্কেটিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এবং আজকে কিন্তু আমরা প্রথমবারের মতো মার্কেটিং ক্লাস করছি। হয়তো আগে পরে আমরা ক্লাস করেছো বা করনি। সো ক্লাস শুরু করার আগে আমার ছোট্ট একটু পরিচয় দিয়ে নিই। আমি ফাইজা তাসনিম, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টে, এবং আমি প্রায় পড়াশোনার বিবিএর একদম লাস্ট দিকে আছি। এবং তোমাদের 10 মিনিটের সাথে বিগত 1 বছর ধরে আছি, এবং এর আগেও কিন্তু আমি প্রায় 3-4 বছরের অভিজ্ঞতা আছে পড়ানোর, এবং সেই অভিজ্ঞতা নিয়েই কিন্তু আজকে তোমাদের সাথে ক্লাস নিতে আসছি মার্কেটিংয়ের, যেখানে আমরা মার্কেটিং ফার্স্ট পেপারের প্রথম চ্যাপ্টার উৎপাদন পড়ব। এবং আজকের ক্লাসে আমরা শুধু মেইন টপিকগুলো ফোকাস করব এরকম না, আমরা ওভারঅল চ্যাপ্টারটাই দেখব, এবং আমি অবশ্যই তোমাদেরকে আলাদাভাবে মেনশন করে দিব কোনগুলো থেকে আমাদের সিকিউ বেশি আসে। ওই পার্টিকুলার টপিকগুলো থেকেই সিকিউ আসবে, এবং লাস্টের দিকে আমরা সিকিউ সলভ করব। সো সবাই দ্রুত জয়েন করে ফেলি। একটু পরে একটা অ্যানাউন্সমেন্ট দিব। আচ্ছা, অনেকেই জয়েন করতেছে, বাকি আমাদের পেইড ব্যাচে যারা আছে তারাও জয়েন করতেছে, আর এর বাদে যারা আছে তারাও কিন্তু আমাদের মেইন পেজ অথবা এইচএসসি 26 স্টার স্টুডেন্টসের যে গ্রুপটা আছে এটা থেকে কিন্তু আমাদের আজকের ক্লাসটা করতে পারবে। সো ছোট্ট অ্যানাউন্সমেন্টটা সেটা হচ্ছে শুধুমাত্র আজকের ক্লাসটাই আমাদের ফ্রি গ্রুপে যাবে। সো যারা যারা আমাদের পেইড গ্রুপের স্টুডেন্ট না তারাও আজকের ক্লাসটা দেখতে পারবে। আগামীতে যে যতগুলো ক্লাসই হবে সব কিছু কিন্তু শুধুমাত্র আমাদের পেইড গ্রুপে হবে। সো তুমি যদি আমাদের পেইড গ্রুপে না হয়ে থাকো, আজকেরটাই তোমার প্রথম এবং শেষ মার্কেটিংয়ের ফ্রি ক্লাস, বাকিগুলো সব হচ্ছে আমাদের পেইড গ্রুপে হবে। সো আজকের ক্লাসটা করলেই কিন্তু তুমি বুঝে যাবে যে আমরা কিভাবে মার্কেটিংয়ের 2 পেপারের 20টা চ্যাপ্টার কভার করব, এবং তোমাদের এইচএসসির জন্য একটা বেস্ট প্রিপারেশন হবে। ওকে, সো একটু কমেন্টের দিকে চলে যাই। আচ্ছা, সিজান চলে আসছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সিজান হচ্ছে আমার সকালেও আজকে একটা ক্লাস করছে, ও আমাদের কিন্তু এইচএসসি 27-এর ওবিতেও ক্লাস করতেছে। আচ্ছা, নাজমা চলে আসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেকেই চলে আসছে। প্রান্তি আপু চলে আসছে, তোমাদের পেইড গ্রুপের ক্লাস করতে পারবো। প্রান্তি আপু কিন্তু আমাদের পেইড গ্রুপের ক্লাস করতে পারবে, কারণ প্রান্তি আপু নিজেই টিচার। ওকে সিজান, ওকে। আপনি কবে নেবেন ক্লাস? এই যে আজকে ক্লাস নিব, আর এরপর তো সামনে আরও অনেকগুলো ক্লাসই নিব। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ইউটিউবেও অনেকে কমেন্ট করতেছে পেইড গ্রুপের, কিন্তু আমি পেইড গ্রুপের কিন্তু অ্যাপ থেকে। আচ্ছা, ক্লাসটা কিন্তু আমাদের পেইড গ্রুপে হচ্ছে। সো তুমি যদি অ্যাপ থেকে ট্রানজ্যাকশন আইডি অ্যান্ড অল এগুলো সব প্রসেস করে যদি আমাদের পেইড গ্রুপে চলে আসো, তুমি কিন্তু আমাদের পেইড গ্রুপ থেকেই ক্লাসটা করতে পারবে, ঠিক আছে? আর সেই সাথে শুধুমাত্র আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ফ্রি গ্রুপেও যাচ্ছে। আচ্ছা, আমি পেইড গ্রুপে কি আবার নতুন গ্রুপে যেতে হবে নাকি? না, তোমাদের যে পেইড গ্রুপে যারা যারা আজকে পেইড গ্রুপ থেকে জয়েন করেছো তাদের কিন্তু আর কোনো গ্রুপে জয়েন করার দরকার নেই। এটাই তোমাদের মেইন গ্রুপ, পরবর্তী সব ক্লাস এখানেই হবে। আচ্ছা আচ্ছা আপু, আমাদের টেস্ট পরীক্ষার সাজেশন দরকার। আচ্ছা, তোমাদের টেস্ট পরীক্ষার সাজেশন দরকার। আচ্ছা, বুঝলাম না, তোমাদের এখনো টেস্ট পরীক্ষা হয়নি? অনেকের তো টেস্ট পরীক্ষা শেষ, কেউ কি বাদ আছো যাদের আমাকে একটু কমেন্টে জানাতো কোনো কলেজ কি এরকম আছে যাদের এখনো হচ্ছে টেস্ট পরীক্ষা হয় নাই? সবাই একটু কমেন্টে জানাও। আর হচ্ছে ওকে, আর ফ্রি গ্রুপের জন্য বলে নিই, যারা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাচ্ছ, আমাদের কিন্তু পিন কমেন্টে তোমরা হচ্ছে কোর্সের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু ইজিলি তোমরা আমাদের কোর্সে এনরোল করে ফেলতে পারবে, এবং সেই সাথে ফাইজা 26 প্রোমো কোডটা ইউজ করলে কিন্তু তোমরা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে। ওকে, সো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই হচ্ছে আমাদের উৎপাদনের প্রথম চ্যাপ্টারে। মার্কেটিং কিন্তু তোমাদের ইন্টারের সাবজেক্টগুলোর মধ্যে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট সাবজেক্ট। ওকে, আচ্ছা, অনেকেরই হচ্ছে টেস্ট পরীক্ষা হয়নি। ওকে, তার মানে হচ্ছে অনেকের টেস্ট পরীক্ষা হয়নি এবং সাজেশন লাগবে, আমি বুঝতে পারছি। সো আমরা চেষ্টা করব খুব দ্রুতই ডিসেম্বরের মধ্যে আমি তোমাদেরকে কিছু মানে সৃজনশীলের জন্য কিছু টপিক আলাদাভাবে দিয়ে দিতে। সৃজনশীলের কয়ের জন্য আমি কিছু বলবো না, কারণ কয়ের জন্য না যে কোনো জায়গা থেকে চলে আসে। আচ্ছা, টেক্সট এক্সাম হচ্ছে, আচ্ছা, রিসেন্টলি হচ্ছে তোমাদের প্রি টেস্ট শেষ হয়েছে কিছু কলেজে। আমার হচ্ছে গত মাসে এবং তার আগের। ওকে, গোলায় ফেলছি জিনিসটা, এটা হচ্ছে প্রিটেস্ট শুরু হয়েছে। ওকে, সবার হচ্ছে জানুয়ারির 6 তারিখ দেখতে পাচ্ছি, মেজরিটির হচ্ছে জানুয়ারিতে। সো আমাদের কাছে হাতে বলতে পারো 20 দিনের মতো সময় আছে। এখানে যদিও আমাদের এসএমপির সব কিছু কভার হবে না, কোর্সটা আরও কয়েক মাস চলবে।
সো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা করতে পারি যে ডিসেম্বরের মধ্যে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক থেকে তোমাদেরকে সাজেশন দিয়ে দিতে পারি। আমি যেটা বলছিলাম কয়ের জন্য কোনো সাজেশন দিব না, কারণ কয়ের জন্য তোমাকে একটু বইটা পড়া থাকতে হবে। ক যে কোনো জায়গা থেকে আসতে পারে, একান্তই বোর্ডগুলো থেকে যেগুলো সবসময় আসে ওগুলো একটা সাজেশন হইতে পারে, বাট অত মানে ইউজফুল কিছু না। সো সেই ক্ষেত্রে বেটার হয় যে আমি সৃজনশীল ক্ষয়ের সাজেশনগুলো দেই এবং সেই সাথে সিকিউর টপিকগুলো বলে দিই। সায়েন্স থেকে কমার্সে এসেছি, আচ্ছা সমস্যা নেই, সায়েন্স থেকে কমার্সে তো অনেক দিন হয়েছে চলে আসছো, এখন তো আর তুমি কমার্সের বাইরে না, এখন তুমি বাকি স্টুডেন্টদের মতোই। আচ্ছা জি আপু, সাজেশন দিয়ে আমার টেস্ট এক্সাম জানুয়ারি থেকে, ওকে 2 পেপার নিয়ে আমার হ্যাঁ টেস্ট পরীক্ষা তো সবার 2 পেপার নিয়ে হবে। টেস্ট পরীক্ষা হবে হচ্ছে একদম বোর্ড স্ট্যান্ডার্ডে, বোর্ডের মতো করে। সো তোমাদের যতগুলো সাবজেক্ট আছে আইসিটি বাদে সবগুলোরই 2 পেপারের উপর এক্সাম হবে। সো এখানে আর কোনো কাহিনী নাই। ওকে, একজন জিজ্ঞেস করছে আমি কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং তোমাদের সাথে প্রথম ক্লাস নিতে পেরে এখন মনে হয় আরেকটু বেটার আছি। ওকে, সো আমরা চলে যাই হচ্ছে উৎপাদনের। এই চ্যাপ্টারটা তোমরা অলরেডি পড়ছো, তুলনামূলক অনেক ইজি, বাট এখান থেকে কিন্তু একটা সিকিউ ম্যান্ডেটরি আসে এবং আমি আজকে সিকিউ টপিকগুলো বলে দেব। সো তার আগে আমরা একটু আমাদের পেইড ব্যাচের রুটিনটা দেখে নেই। এই রুটিনের মধ্যে আমরা আছি হচ্ছে এই যে এই ক্লাসটাতে, এবং এই যে এই কয়টা ক্লাস হয়েছে এখানে 1 2 3 4 5টা, এই 5টা কিন্তু আমাদের ফ্রি গ্রুপ সহ হয়েছে, ফ্রি প্লাস পেইড। দিস ইজ দ্য লাস্ট ক্লাস যেটা আমাদের ফ্রি গ্রুপে হচ্ছে। এরপরে পেইড ব্যাচের যারা আছো, মানডে 15 তারিখে ম্যানেজমেন্ট, 17 তারিখে অ্যাকাউন্টিং, 18 তারিখে ইকোনমিক্স যাদের আছে তারা করবা আর কি, আর ডিসেম্বরের 19 তারিখে মার্কেটিং। সো নেক্সট উইকে তোমাদের হচ্ছে এই 4টা ক্লাস আছে যেটা অনলি ফর দ্য পেইড গ্রুপ, অ্যান্ড আপকামিং সবগুলো ক্লাস হচ্ছে শুধুমাত্র তোমাদের পেইড গ্রুপের স্টুডেন্টদের জন্য। ওকে, সো ফ্রি আর পেইডের ব্যাপারটা আশা করি ক্লিয়ার। সো বাকি পেইড ব্যাচের স্টুডেন্টরা তোমাদের সাথে আপকামিং ক্লাসগুলোতে রেগুলার দেখা হবে। চলে যাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে কি কি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের সেকেন্ড পেপার নিবেন, আমাদের সেকেন্ড পেপারে নিব। ও আচ্ছা, আমি যে সেকেন্ড পেপার আমাদের ফার্স্ট মেজরিটি যেটা হয় ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই নিচ্ছে, কিন্তু তোমাদের কেন টেস্ট পরীক্ষায় শুধুমাত্র সেকেন্ড পেপার নিচ্ছে এটা আসলে আমিও একটু কনফিউজ। ওকে, ব্যাপার না, আমার সাজেশন আমরা দুইটার জন্যই প্রিপেয়ার করার চেষ্টা করব, বাট বিষয়টা হচ্ছে সময় খুব অল্প। আমি দেখি যে মেইন সিকিউর কন্টেন্টগুলো আমরা খুব দ্রুত একসাথে করে দিতে পারি কিনা। কোন কোন চ্যাপ্টার পড়া দরকার দাগিয়ে দিবেন। হ্যাঁ, চ্যাপ্টারগুলো দাগাই দিতে পারি যেটা তোমাদের টেস্টের জন্য একদম অল্প সময়ে যেটা তোমাকে পড়তেই হবে। ধরো 10টা চ্যাপ্টার থেকে কোশ্চেন হবে, কিন্তু তোমার কিন্তু সিকিউর জন্য একদম 10টাই ভালো মতো পড়া লাগবে না। তুমি যদি 7টা থেকে 8টা ভালো মতো পড়ো তাহলে ইনাফ। আমি মোস্ট ইম্পর্টেন্টগুলো দাগিয়ে দিব। ওকে ওকে, ফ্রি ক্লাস আজকে শেষ। ইয়েস, সিজন রাইট ঠিক কথা বলছে, ফ্রি ক্লাস কিন্তু আজকেই লাস্ট, এরপরে আর কোনো ফ্রি ক্লাস হবে না। সো যারা যারা এখনো ভর্তি হও নাই দ্রুত আমাদের পিন কমেন্ট থেকে লিঙ্কে যেয়ে ভর্তি হয়ে যেতে পারো। ওকে, এবার দেখি হচ্ছে আমাদের আজকে এই চ্যাপ্টারের টপিকগুলো কি কি। এই চ্যাপ্টারে প্রথম হচ্ছে উৎপাদনের ধারণা। আমি হচ্ছে সিকিউর জন্য টপিকগুলো এখন মার্ক করতেছি। উৎপাদনের ধারণা থেকে সিকিউ আসবে না, উদ্দীপকে কি করতেছে, উৎপাদন করতেছে, এরকম কোনো কোশ্চেন আমাদের হবে না। সো এইটা তোমরা এমসিকিউর জন্য দেখবা, এবং অবশ্যই মার্কেটিং ফার্স্ট পেপারের ওভারঅল জিনিস বোঝার জন্য যে কি হচ্ছে মার্কেটিংয়ের ফার্স্ট পেপারে, উৎপাদন রিলেটেড যে আমাদের 4টা উপকরণ আছে এইগুলোতে কি হচ্ছে এগুলো জানার জন্য, বোঝার জন্য, বেসিকের জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট। বিভিন্ন ধরনের উপযোগ সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে আজকে আমরা সিকিউ সলভ করব, দেখবা 2টা সিকিউ হচ্ছে উপযোগ থেকে আসছে। উপযোগ থেকে খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা। উৎপাদনের গুরুত্ব জাস্ট দেখলেই হবে, উৎপাদনের আওতা জাস্ট দেখলেই হবে, খুব বেশি ইম্পর্টেন্ট না। উৎপাদনের বিভিন্ন খাত, এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর আমি যদি ধারণা বলি এটা বেসিক্যালি এমসিকিউর জন্য প্লাস হচ্ছে ক প্লাস খ এর জন্য। ঠিক আছে, উৎপাদনের ধারণা থেকে উৎপাদন বলতে কি বোঝায়, উৎপাদন একটি সামগ্রিক প্রক্রিয়া ব্যাখ্যা করো, উৎপাদনের উপকরণ ব্যাখ্যা করো, এই সব কিছুই কিন্তু আমাদের উৎপাদনের ধারণা পার্টটা ভালো মতো পড়লেই পাবো। বিভিন্ন ধরনের উপযোগের কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। উৎপাদনের গুরুত্ব আর আওতাটা মোটামুটি ইম্পর্টেন্ট, জাস্ট তোমরা জানার জন্য একটু পড়ে রাখবা, এটাতে খুব বেশি ফোকাস করার দরকার নেই। এরপরে উৎপাদনশীলতার ধারণা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সিকিউ, এবং প্রকারভেদ এবং পরিমাপও সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখন আমি একটু তোমাদেরকে সাথে লিখেও দেই যে এমসিকিউর জন্য, কজ আদারওয়াইজ দেখা যাবে তোমরা এমসিকিউ থেকে স্কিপ করতেছো, শুধু সিকিউর জন্য পড়তেছো।
এগুলা কিন্তু সবগুলাই সিকিউ প্লাস এমসিকিউ। ম্যাক্স কোশ্চেন আসে হচ্ছে উপযোগ থেকে আর এই পার্টটা থেকে। সো আশা করি আমরা চ্যাপ্টার মোটামুটি বুঝে গেছি। আমাদেরকে সিকিউ কমন ফেলতে হলে 3টা জিনিস পড়তেই হবে। প্রথম কথা, উপযোগ পড়তে হবে। আমাদের উৎপাদনের যে 3টা খাত আছে, কৃষি খাত, শিল্প খাত, সেবা খাত, এই 3টা খাত পড়তে হবে। আর উৎপাদনশীলতা অথবা প্রোডাক্টিভিটি, যেখানে বেসিক্যালি আমরা প্রোডাক্টিভিটি কীরকম এটার কয়েকটা পরিমাপক আছে, সার্বিক উৎপাদনশীলতা, শ্রমের, যন্ত্রের, এই জিনিসগুলো পড়বো, এগুলো লাগবে। এই কয়েকটা জিনিস যদি তুমি ভালো মতো পড়ো তাহলে বলতে পারো এখান থেকে একটা সিকিউ তুমি কনফার্ম অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। আর এমসিকিউ তো 2-3টা চলেই আসে। ওকে, এবার আসি হচ্ছে এখানে অনেক কিছু লেখা এবং স্লাইড নিয়ে টেনশন করার দরকার নেই। পেইড ব্যাচে যারা আছো তোমাদের কিন্তু অ্যাপে একদম স্লাইড দিয়ে দেওয়া হবে, সো স্ক্রিনশট নেওয়া বা অত কিছু ঝামেলা করার দরকার নেই। সো প্রথমে আসি হচ্ছে উৎপাদন কি। একদম জেনারেল কথা, উৎপাদন হচ্ছে যে কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করা, আর এটাকে আমরা ইংলিশে বলতেছি হচ্ছে প্রোডাকশন। সো কখনো উৎপাদন আর যদি কাকে বলে আসে তাহলে হচ্ছে যে কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করাকেই হচ্ছে উৎপাদন বলে। এটা হচ্ছে ইন জেনারেল ডেফিনেশন। আর আমরা যদি আরেকটু ইন ডেপথ ডেফিনেশন দেখতে চাই তাহলে আমরা পড়বো হচ্ছে এইটা, যেটা আমাদের আর কি সৃজনশীলের কতে অ্যান্সার লেখা লাগবে। উৎপাদন নিয়ে আমি জানি তেমন কারো কোনো ঝামেলা নাই। আমরা সবাই জানি প্রকৃতি থেকে আমরা কাঁচামাল আহরণ করি, সেটাকে বিভিন্ন রকমের প্রক্রিয়াজাত করে আমরা চূড়ান্ত পণ্য তৈরি করি। এই পুরো প্রসেসটাকেই বলা হচ্ছে উৎপাদন। যাদের সেকেন্ড পার্টে একটা টেস্ট আছে তোমরা আর্কিভের, ওকে সিজন কিন্তু একটা ভালো কথা বলছো, ও আমাদের সবগুলারই মেইনলি পেইড ব্যাচে আছে। তো ও বলছে হচ্ছে সেকেন্ড পার্টের ক্লাস যাদের এখনই দরকার তারা কিন্তু আমাদের অ্যাপ থেকে বিগত বছরের আর্কাইভ ক্লাসগুলো করে ফেলতে পারো। তোমাদের কিন্তু সব দেওয়া আছে, মানে আমাদের ফ্লোতে তো পড়বাই, সেই সাথে যদি মনে হয় যে না কোনো একটা চ্যাপ্টার আগে দরকার, অবশ্যই দরকার হবে অ্যাজ তোমাদের টেস্ট এক্সাম। তোমাদের এইচএসসি 25 এসএমপির সকল আর্কাইভ ক্লাস কিন্তু তোমাদের দেওয়া আছে। সো তোমরা ক্লাসগুলো কিন্তু একটু আগের থেকে দেখে ফেলতে পারো। ওকে, সো উৎপাদনের ক্ষেত্রে দেখি, উৎপাদনের মাধ্যমে বেসিক্যালি কি করা হয়, কোম্পানি চূড়ান্ত পণ্য বা সেবা তৈরি করে। কোম্পানি পণ্যও তৈরি করতে পারে, সেবাও তৈরি করতে পারে। এখন এখানে একটা কনফ্লিক্ট হচ্ছে, আপু সেবার ক্ষেত্রে তো প্রাকৃতিক সম্পদ ব্যবহার করা হয় না, তাহলে এটা উৎপাদন কিভাবে? সেবার ক্ষেত্রে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করা হয় না, কিন্তু সেবা একটা মানুষ এটা কিন্তু তৈরি করে, এটা যে প্রোভাইড করবে তার আগে এটাকে কি করতে হবে, উৎপাদন করতে হবে। কিন্তু একটা কমন জিনিস বা একটা কমন ফিলোসফি হচ্ছে সেবা যখন উৎপাদন করা হয় তখনই কনজিউম করা হয়। মানে ধরো তুমি কোথাও হেয়ার কাট নিতে যাবা, তাহলে যখন এই হেয়ার কাটটা তৈরি করা হবে বা এটা উৎপাদন করা হবে তখনই কিন্তু সাথে সাথে তোমাকে সার্ভিসটা দেওয়া হবে। এটাই ডিফারেন্স তোমার সেবা এবং পণ্যের মধ্যে। আর পণ্যের ক্ষেত্রে এমন কোনো ম্যান্ডেটরি বিষয় নেই, পণ্য যে কোনো সময় তৈরি হতে পারে এবং তার থেকে অনেক বছর পরেও সেটা কনজিউম হতে পারে। সো যারা যারা উৎপাদনের ডেফিনেশনটা সহজে মনে রাখতে চাচ্ছ তোমরা এই ডেফিনেশনটা দিবা, কোনো কাটার সুযোগ নাই এইখানে। ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন যথাযথ ব্যবহারের মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য বা সেবা তৈরি করাকে উৎপাদন বলে। এবং উৎপাদনের উপকরণ কয়টা? টোটাল 4টা। এটা আজকের ক্লাসে আমি অনেকবার বলবো কজ এটা ভেরি ইম্পর্টেন্ট। কি কি? একটা হচ্ছে ভূমি, একটা হচ্ছে শ্রম, একটা হচ্ছে মূলধন, একটা হচ্ছে সংগঠন। সো এই 4টাই কিন্তু তোমাদের মার্কেটিংয়ের একটা বেস, ফার্স্ট পেপারের বেস, যেখানে এই 4টা থেকেই কিন্তু তোমরা আলাদা 4টা চ্যাপ্টারে পুরো পড়াশোনা করবা। সো এই সব কিছু ব্যবহার করে যখন আমি সেল করার উদ্দেশ্যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করি তখন তাকে বলা হচ্ছে উৎপাদন। ওকে, এখান থেকে আর তেমন কিছু লাগবে না। আর এই জিনিসটা একটু মনে রাখবো আমরা, উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে উৎপাদন বলা হয়। এটা হচ্ছে আমাদের ইকোনমিক্সের ভাষায়, বাট তোমাদের ডেফিনেশন আসলে অবশ্যই আমরা পরেরটা ফলো করব। যারা যারা নোট করে ফেলো তাদের জন্য খুবই ভালো হয়, যখন আমি বলি সাথে সাথে যদি ডেফিনেশনগুলো লিখে ফেলো তাহলে কিন্তু তোমাদের চর্চা আরও বেশি হবে। ওকে, এবার আসা হচ্ছে উপযোগ কাকে বলে। উপযোগ তো আমাদের সবারই মুখস্থ, কোনো দ্রব্যের অভাব পূরণ করার ক্ষমতাকে বলা হচ্ছে উপযোগ। উপযোগ বা ইউটিলিটি, এটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে ইউটিলিটি। যে কোনো দ্রব্য বা সেবার মানুষের অভাব পূরণ করার ক্ষমতা থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে ইউটিলিটি। ভেরি ইম্পর্টেন্ট ফর সৃজনশীলের ক। সো এই অভাব পূরণের ক্ষমতা সৃষ্টি করাই হচ্ছে উৎপাদন। ঠিক আছে, উৎপাদনে আমরা যে প্রোডাক্টটা তৈরি করি এটা ধরো এমন একটা প্রোডাক্ট হলো যেটা কেউ চায় না, তাহলে কিন্তু এটার বলা যায় এটার কোনো উপযোগ নাই, জিরো।
আর উপযোগ নাই এমন কিছু উৎপাদন করাটা একদম ইউজলেস, কারণ এটা সেলেবল হবে না অথবা কেউ কিনবে না। ওকে, সো এখানে আমরা অলরেডি জানি উৎপাদনের উপকরণ কয়টা, টোটাল হচ্ছে 4টা। এটা এমসিকিউর জন্য ভেরি ইম্পর্টেন্ট, এটা কনফার্ম ধরো তোমাদের টেস্টে, তোমরা তো সব বোর্ডই এখানে আছো, মেজরিটি বোর্ডে এই কোশ্চেনটা থাকে। আবার এখান থেকে আরেকটা ডিফারেন্ট ওয়েতে কোশ্চেন থাকে, নিচের কোনটি উৎপাদনের উপকরণ অথবা নিচের কোনটি উৎপাদনের উপকরণ নয়, বোথ টাইপের কোশ্চেন হইতে পারে। আচ্ছা, এবার যদি আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি যে উৎপাদনটা কি। উৎপাদনে আমরা ইনপুট হিসেবে কি কি বলছি, উৎপাদনের উপকরণ আমাদের 4টা, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই যে আমাদের ইনপুটগুলো হচ্ছে 4টা, ভূমি, তারপরে কাঁচামাল হইতে পারে, তারপরে শ্রম, মূলধন, সংগঠন। এই সব কিছু অনেকগুলো প্রোডাকশন প্রসেসের মধ্য দিয়ে আমাদের চূড়ান্ত পণ্যে তৈরি হবে। যেরকম আমি রিসেন্টলি হচ্ছে একটা গার্মেন্টস ফ্যাক্টরি ভিজিট করছিলাম, সো সেইখানে আমি আসলে জিনিসটা আমরা বুঝি না যে ব্যাকগ্রাউন্ডে কত কিছু হয়, আমরা তো ভাবি যে এটা একটা প্রোডাক্ট জাস্ট। এটা তৈরি হওয়ার পিছনে কিন্তু অনেক প্রক্রিয়া থাকে। সো প্রক্রিয়াটা শুরু হয় কোথা থেকে, প্রথম শুরু হয় হচ্ছে ইয়ার্ন থেকে বা সুতা থেকে। এইটা হচ্ছে আমার প্রকৃতি প্রদত্ত কাঁচামাল, আমরা কিন্তু প্রকৃতি থেকে এগুলো সংগ্রহ করি। দেন এইটাকে পুরা একটা পুরা ফ্লোর হচ্ছে একটা মেশিন থাকে, যেটা হচ্ছে এই ইয়ার্ন বা হচ্ছে তোমরা গুগলে সার্চ দিলেই পাবা, এই ইয়ার্ন বা সুতা থেকে এরপর তোমার তৈরি করা হয় একটা কাপড় বা হচ্ছে তোমার যে বস্ত্রের যে প্যান্ডেলগুলো থাকে এগুলো। এরপর এগুলো অনেক চেক করার মধ্য দিয়ে এরপরে এগুলাকে কাটিং করা হয়, তারপরে স্টিচিং করা হয়। কাটিংয়ের ক্ষেত্রেও ওরা ব্যবহার করে হচ্ছে উন্নত প্রযুক্তিগুলা। এরপরে স্টিচিংয়ে যায়, এরপরে কোয়ালিটি চেক হয়। এরপরে ধরো কোনো যদি জামার মধ্যে কোনো থ্রেড এমন থাকে বা সুতা থাকে বের হওয়া আছে, অথবা কোনোটা স্টিচিং আঁকা বাঁকা, এগুলো সব কোয়ালিটি চেক করার পরে ওরা একটা ফাইনাল প্রোডাক্ট তৈরি করে, যেটা বিভিন্ন দেশে, জাপানে, তারপরে আমেরিকায় এগুলো হচ্ছে সাপ্লাই দেওয়া হয়। এই যে তাহলে আমি কি কি ব্যবহার করলাম, একটা অবশ্যই ভূমি ব্যবহার করছি না, যেখানে পুরো ফ্যাক্টরিটা আছে। কাঁচামাল হিসেবে কি ব্যবহার করছি, সুতা ব্যবহার করছি। এখানে আমার অনেক গার্মেন্টস কর্মীর শ্রম আছে, আমার মূলধন আছে, আর ওভারঅল আমার প্রতিষ্ঠানটা একটা অর্গানাইজেশন, ওদের একটা আলাদা নাম ছিল, আমি নামটা আলাদাভাবে মেনশন করছি না এখানে, বাট একটা অর্গানাইজেশন আছে যেটা হচ্ছে এই পুরো জিনিসটা দেখতেছে। বেসিক্যালি এটা একটা হচ্ছে একটা গার্মেন্টস কোম্পানি। ওকে, সো এই সবগুলা উপকরণ বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত পণ্যে পরিণত হয়েছে। লাস্ট পর্যন্ত আমরা কি একটা প্রপার গার্মেন্টস প্রোডাক্ট পাইছি। এই পুরো প্রসেসটাই হচ্ছে আমার উৎপাদন। আশা করি এবার উৎপাদন সবার ক্লিয়ার। আচ্ছা, সৈকত হচ্ছে বলছে আপু, কিন্তু আপুর পরে আরও কিছু বলে না, এই জন্য আমি কোনো রিপ্লাই দিতে পারছি না। সৈকত, তোমার কোশ্চেনটা আমাকে এর পরের কমেন্টে দিয়ে দাও। ওকে, সো এটা হচ্ছে চিত্রর মাধ্যমে। এবার আসি হচ্ছে আরো কিছু জেনারেল ইনফরমেশন। উৎপাদনের মাধ্যমে কি হয়, পণ্যের উপযোগ সৃষ্টি হয়। এই পার্টটা এমসিকিউর জন্য ভেরি ইম্পর্টেন্ট। তারপরে সেবার দৃষ্টিকোণ থেকে উৎপাদন কি, কোনো কার্য সম্পাদন যার উপযোগিতা আছে। যারা একটু আগে যাদের মনে কোশ্চেন আসছে যে সেবা কেন হচ্ছে উৎপাদনের মধ্যে পড়বে, এখানে তো আমরা কোনো কাঁচামাল ব্যবহার করি না, তাহলে দেখি সেবার ক্ষেত্রে উৎপাদন কি, উৎপাদন হচ্ছে কোনো কাজ সম্পাদন করা যার উপযোগিতা আছে। আচ্ছা, ওকে, আচ্ছা, যারা যারা বলতেছে এটা ফাইন্যান্স ভাবতেছে তাদের জন্য বলে নেই, এইটা কিন্তু ফাইন্যান্স ক্লাস না। আচ্ছা, অনেকের হচ্ছে আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, দাঁড়া আমি একটু স্ক্রল করে দেখি। এটা কিন্তু ফাইন্যান্স ক্লাস না, এটা হচ্ছে আমাদের মার্কেটিং ক্লাস। ওকে, আচ্ছা, সো যারা যারা হচ্ছে ফাইন্যান্স ভেবে চলে আসছো তারা আসলে কোনো লাভ নেই, এটা হচ্ছে মার্কেটিং ক্লাস। তোমাদের যদি মার্কেটিং থাকে অবশ্যই আজকের ক্লাসটা করতে পারবে। এরপর এই যে উৎপাদনের মাধ্যমে কি হয়, কাঁচামালের রূপগত পরিবর্তন হয়। এই যে দেখো, আমরা একটা সুতা থেকে, জাস্ট সুতা থেকে পুরা প্রক্রিয়াটা করার মাধ্যমে আমি হচ্ছে একটা জামা তৈরি করে ফেলছি। যদিও আমি খুবই পচা আঁকবো। ওকে, একটা জামা তৈরি করে ফেলছে। ধরো এটা একটা যেই গার্মেন্টস প্রোডাক্টের কথা এতক্ষণ বলতেছিলাম, এটা হচ্ছে সেই গার্মেন্টস প্রোডাক্টটা। তাহলে সুতা থেকে এই যে একটা জামা তৈরি করলাম অথবা একটা টি শার্ট তৈরি করলাম, এটার কি দেখতে পরিবর্তন হয়েছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে রূপগত পরিবর্তন হয়েছে। উৎপাদনের হচ্ছে রূপান্তরের একটা সামগ্রিক প্রক্রিয়া, আর এটার হচ্ছে 4টা উপাদান। এখান থেকে আমরা এমসিকিউ মোটামুটি দেখলাম কতগুলো। আচ্ছা,
এই পার্টটাতে যাওয়ার আগে, উপযোগে যাওয়ার আগে আমাকে একটু সবাই কমেন্টে জানাও যে উৎপাদন জিনিসটা বুঝতে পারছি কিনা, কারণ উৎপাদন বুঝতে পারলে আমরা পরের পার্টটাতে প্রসিড করব। আরেকবার বলে নিই, উৎপাদন হচ্ছে আমি ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এগুলা ব্যবহার করে কোনো একটা ফাইনাল প্রোডাক্ট তৈরি করাকে আমরা বলতেছি হচ্ছে উৎপাদন অথবা প্রোডাকশন। ওকে, সবাই একটু দ্রুত জানাই কমেন্টে যে আমরা জিনিসটা বুঝতে পারছি কিনা। ওকে, একজন বলছে হচ্ছে জি আপু ক্লিয়ার। ওকে, আজওয়াদ বলছে ক্লিয়ার, বাকিরা? ওকে, হ্যাঁ, আমরিন বলছে ক্লিয়ার, আব্দুল বলছে ক্লিয়ার। ওকে, ভেরি গুড। সো আমরা চলে যাচ্ছি হচ্ছে যেই পার্টটা থেকে আমাদের সিকিউ আসবে, উপযোগ। উপযোগের ডেফিনেশন আমরা আগেই বলছি, যে কোনো কিছুর অভাব পূরণের ক্ষমতাকে, মানুষের অভাব পূরণের ক্ষমতাকে বলা হচ্ছে উপযোগ। উপযোগ টোটাল 5 ধরনের হবে। প্রথমটা আসে হচ্ছে রূপগত উপযোগ, আমরা সবগুলো ডিটেলসে পড়বো। রূপগত উপযোগ কি? আমরা কাঁচামালকে প্রক্রিয়াজাত করে ফাইনাল প্রোডাক্ট যে তৈরি করব, সেটা কাঁচামাল দেখতে যেমন ছিল তার থেকে অনেক বেশি ডিফারেন্ট হবে, এটাকে বলা হচ্ছে রূপগত উপযোগ। এরপরে স্থানগত উপযোগ আছে, যেটা তৈরি হয় কিসের মাধ্যমে? পরিবহনের মাধ্যমে। সময়গত উপযোগ আছে, গুদামজাতকরণের মাধ্যমে তৈরি হয়। সত্ত্বগত উপযোগ আছে, ক্রয় বিক্রয়ের মাধ্যমে তৈরি হয়। আর আছে হচ্ছে আমাদের সেবাগত উপযোগ। তোমরা এই প্রথম 4টা ম্যানেজমেন্টে খুব ভালোভাবে পড়ছো, বাট সেবাগত উপযোগটা একটু নিও, যেটা আমাদের ম্যানেজমেন্টের পার্ট ছিল না। ওকে, এবার চলে আসি প্রথমে আমাদের রূপগত উপযোগ। রূপগত উপযোগ তেমন কিছুই না, এখানে বেসিক্যালি আমরা বিভিন্ন প্রোডাকশন প্রসেসের মাধ্যমে আমার প্রোডাক্টটাকে দেখতে যেরকম ছিল তার থেকে ফুললি ডিফারেন্ট ধরনের একটা প্রোডাক্ট আমরা আউটপুট হিসেবে আনবো। যেরকম সুতা ছিল ইনপুট আর একটা টি শার্ট হচ্ছে আউটপুট। কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে? রূপগত উপযোগ সৃষ্টি হয়েছে। রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে একটা পণ্যকে আমরা ব্যবহার উপযোগী করতে পারি। আমরা কিন্তু সুতা ব্যবহার করতে পারি না বস্ত্র হিসেবে। সো রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে এটাকে আমরা ব্যবহার উপযোগী করতে পারবো। ওকে, আচ্ছা, এবার আসি হচ্ছে কিসের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হয়। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। শিল্পের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হয়। আমাদের যে কোনো প্রোডাক্টের রূপগত উপযোগ সৃষ্টি হবে শিল্পের মাধ্যমে। যেরকম কাঠ থেকে আসবাবপত্র, এরপরে বাঁশ থেকে কাগজ, আবার হচ্ছে আখ বা গ্যান্ডারি বলে অনেকের এলাকায়, এই গ্যান্ডারি থেকে যে আমরা চিনি তৈরি করি, সবকিছুই কি দেখো ইনপুট দেখতে একরকম আর আউটপুট দেখতে টোটালি ডিফারেন্ট। তাইলে এই যে একটা রূপের একটা চেঞ্জ হয়েছে, এটাকে আমরা বলতেছি রূপগত উপযোগ। এবং রূপগত উপযোগের মাধ্যমে কি হয়? আমার প্রোডাক্টটা ইউজ করার উপযোগী হয়। তুমিও অবশ্যই আখকে চিপে সেটা চায়ের সাথে দিয়ে চিনি হিসেবে ব্যবহার করবা না। তাহলে কি এই যে আখকে আমরা বিভিন্ন প্রোডাক্টের প্রসেসের মাধ্যমে যখন আমি চিনিতে রূপান্তর করতেছি, তখন এটা আমাদের ব্যবহার উপযোগী হচ্ছে। আপু এটা কি ঘ নঙে লিখতে পারবো? হ্যাঁ, এটা কি খ নঙে লিখতে পারবো? আচ্ছা, তুমি আসলে এটা ঘ লিখছো না খ লিখছো? হ্যাঁ, খ নঙে। ইয়েস, এটা খ নঙে লিখতে পারবা। খ নঙে প্রথমে ডেফিনেশন দিব, এরপরে কিভাবে কিভাবে তৈরি হয় এইটা বলবো, লাস্টে অবশ্যই একটা উদাহরণ দিয়ে দিব। ঠিক আছে, জিনিসটা হচ্ছে উদাহরণ দিলে তুমি কনফার্ম থাকো 2-এ 2। ওকে, এরপরে আসা হচ্ছে স্থানগত উপযোগ। একটা স্থান থেকে পণ্য সামগ্রী অন্য স্থানে আনার মাধ্যমে যে উপযোগটা সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে স্থানগত উপযোগ। এবং আমরা সবাই জানি স্থানগত উপযোগ কিসের মাধ্যমে তৈরি হয়? পরিবহনের মাধ্যমে। এই যে এই পয়েন্টটা দেখি, পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। উদ্ধৃত স্থান থেকে ঘাটতি স্থানে দ্রব্য সামগ্রী স্থানান্তর করলে এ ধরনের উপযোগ বেশি পাওয়া যায়। আচ্ছা, উদ্ধৃত স্থান তো আমরা বুঝি, উদ্ধৃত স্থান হচ্ছে যেখানে প্লাস মানে প্রোডাক্ট বেশি আছে, আর ঘাটতি স্থান হচ্ছে মাইনাস, যেখানে প্রোডাক্ট কম আছে। তার মানে ধরো এইটাকে আমরা ধরলাম হচ্ছে রাজশাহী, তোমরা কে কে রাজশাহীর আসো এখানে? রাজশাহী। আর এটাকে আমরা ধরলাম হচ্ছে ঢাকা। ঠিক আছে, তাহলে আমের ক্ষেত্রে রাজশাহীতে বেশি আছে, ঢাকাতে কম আছে। তাহলে রাজশাহী থেকে ঢাকাতে প্রোডাক্টগুলো যদি বা আমগুলো যদি আমি নিয়ে আসি, তাহলে যে উপযোগটা সৃষ্টি হবে তাকে আমরা বলতেছি হচ্ছে স্থানগত উপযোগ। ওকে, যেরকম রাজশাহীর ফজলি আম ঢাকায় এনে বিক্রি করলে স্থানগত উপযোগ তৈরি হয়। সো তোমাদের খুব কমন কোশ্চেন হচ্ছে পরীক্ষার জন্য, নিচের কোনটি স্থানগত উপযোগ তৈরি করে? সেটা হচ্ছে পরিবহন। অথবা জিনিসটা রিভার্স করে আসতে পারে, নিচের কোনটি পরিবহন কোন ধরনের উপযোগ তৈরি করে? সেটা হচ্ছে স্থানগত। আচ্ছা, ওকে, সো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে 5 PM পর্যন্ত। ওকে,
আমাদের একটা অধ্যায়, বাট এখানে কিন্তু কন্টেন্ট অনেকগুলো আছে, 2 আওয়ার্স করে, ক্লাস ডিউরেশন হচ্ছে 2 আওয়ার্স করে। ওকে, এরপরে চলে আসে হচ্ছে সময়গত উপযোগ। সময়গত উপযোগ কি? একটা সময়ে উৎপাদিত বা সংগৃহীত দ্রব্য সামগ্রী অন্য সময়ে বিক্রি বা ভোগ করলে যে বাড়তি উপযোগ পাওয়া যায় তাকে বলা হচ্ছে সময়গত উপযোগ। সময়গত উপযোগ কি? যখন একটা প্রোডাক্ট যেই মৌসুমে বা যখন তৈরি করা হয়েছে তখন ভোগ না করে তার থেকে পরের কোনো টাইমে ভোগ করলে যে উপযোগটা সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে সময়গত উপযোগ। তোমরা অনেকেই রিলেট করতে পারবা আমার আম্মুর একটা কাহিনী, এটা হচ্ছে মটরশুঁটির। শীতের দিনে মটরশুঁটির প্রচুর ফলন হয়, তখন হচ্ছে, আচ্ছা এখানে একজনকে পাইছি, সুমি আছে রাজশাহী থেকে, সো সুমি আমাদের জন্য আম পাঠাইতে পারে। তারপরে আনিকা আছে। ওকে, এক কথায় গুদামজাতকরণ, হ্যাঁ এইটা হচ্ছে তোমার সময়গত উপযোগকে এক কথায় বলতে পারি হচ্ছে গুদামজাতকরণ। তো আমার আম্মু যেটা করে, মটরশুঁটি হচ্ছে সবসময় শীতের দিনে প্রচুর মটরশুঁটি একবারে কিনে, এবং আমরা ফুল ফ্যামিলি হচ্ছে মটরশুঁটি ছিলতে থাকি, দেন আম্মু হচ্ছে সব আলাদাভাবে ডিপ ফ্রিজে স্টোর করে, এবং পরে দেখা যায় পুরো বছরই আমরা নুডলস, সবজি, তারপর হচ্ছে তরকারি এগুলোর সাথে মটরশুঁটি খাচ্ছি। তাহলে সেক্ষেত্রে কোন ধরনের উপযোগ এখানে তৈরি হয়েছে? এটা হচ্ছে সময়গত উপযোগ তৈরি হয়েছে। শীতকালীন সবজি আমরা গ্রীষ্ম, বর্ষা, অন্যান্য টাইমেও এটা কনজিউম করতে পারতেছি। তাইলে কিসের মাধ্যমে তৈরি হয়? গুদামজাতকরণের মাধ্যমে। গুদামজাতকরণের অনেক পদ্ধতি থাকতে পারে। কিছু কিছু ক্ষেত্রে গুদাম করা হয় হচ্ছে জিনিসটা থেকে সব পরিমাণ পানি সরায় ফেলে, যেরকম শুটকি মাছের ক্ষেত্রে এক ধরনের গুদামজাতকরণ, তারপর হচ্ছে এই যে মটরশুঁটির ক্ষেত্রে এক ধরনের গুদামজাতকরণ আছে। সো গুদামজাতকরণ কয়েক রকমের হতে পারে। এখানে দেখো, গ্রীষ্মকালে শীতের পোশাক তৈরি করা হয় এবং সেটাকে শীতকালে ভোক্তার জন্য বাজারে ছাড়া হয়। এখানেও কিন্তু গুদামজাতকরণ করা হয়। তোমরা এই যে গার্মেন্টসের যে কথাটা বললাম, এটাতে লাস্ট স্টেজ কি? প্রোডাক্টটা হচ্ছে প্যাকেট করা, প্যাকেট করে ওরা র্যাকিং সিস্টেমটা হচ্ছে, ধরো এই যে একটা র্যাক, এইটার এইখানে একটা বাউন্ডারি দেওয়া, এখানে একটা বাউন্ডারি দেওয়া, এখানে একটা বাউন্ডারি দেওয়া। সো আমরা এখানে প্রোডাক্ট রাখতে পারতেছি, এখানে প্রোডাক্ট রাখতে পারতেছি, এখানে প্রোডাক্ট। এইটা অনেক ভালো কম্পেয়ার টু বক্সগুলা মাটিতে রাখলে দেখো জাস্ট আমি এই কটা প্রোডাক্ট রাখতে পারতেছি, বাট র্যাকিং সিস্টেমে কিন্তু আমরা আরও বেশি প্রোডাক্ট রাখতে পারতেছি। তাহলে এখানে আমরা কি করি? এটাকে স্টোর করি অথবা গুদামজাত করি। সো আমরা সবাই জানি গুদামজাতকরণের মাধ্যমে আমরা সময়গত উপযোগ সৃষ্টি করতে পারি। ওকে, এরপর চলে আসি হচ্ছে সত্যগত উপযোগ, যেটা তৈরি হয় হচ্ছে ক্রয় বিক্রয়ের মাধ্যমে। এখানে কি হয়? বিক্রেতার নিকট থেকে ক্রেতার কাছে পণ্য হস্তান্তরিত হলে যেই উপযোগটা সৃষ্টি হয় তাকে আমরা বলতেছি হচ্ছে সত্যগত উপযোগ। এখান থেকে জাস্ট এটাই মনে রাখবা, ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমাদের সত্যগত উপযোগ সৃষ্টি হয়। এরপর আসা হচ্ছে একটু ইউনিক সেবা উপযোগ, এবং অন্যান্যগুলো থেকে এটা একটু বেশি ইম্পর্টেন্ট। সেবা উপযোগ কি? সেবা প্রদানের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সেবা উপযোগ বলে, এবং এগুলার সবগুলার ডেফিনেশন বানানো খুবই ইজি। তুমি যদি ওভারঅল কনসেপ্টটা জানো, ডেফিনেশন বানায় লিখে দিতে পারবা। সো এই যে ডাক্তার, নার্স, শিক্ষক প্রত্যেকেই যে তোমাকে সেবা দিচ্ছে এবং যে উপযোগটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে সেবা উপযোগ। এই হচ্ছে আমাদের টোটাল 5 ধরনের উপযোগ। সো আমরা একটু ব্যাকে যে এটা একটু সামারি করি। সো আমরা যেহেতু লিখছি সবগুলো, এটা এখানে লিখে ফেলি। রূপগত উপযোগ কি দিয়ে সৃষ্টি হয়? রূপগত উপযোগ সৃষ্টি হয় হচ্ছে শিল্প থেকে। তারপরে স্থানগত উপযোগ সৃষ্টি হয় কিভাবে? এটা হচ্ছে আমাদের পরিবহন থেকে। সময়গত উপযোগ সৃষ্টি হয় কিভাবে? গুদামজাতকরণ থেকে। এবং সত্যগত উপযোগ সৃষ্টি হয় কিভাবে? ক্রয় এবং বিক্রয় থেকে। ওকে, আর সেবাগত উপযোগ সৃষ্টি হয় বেসিক্যালি সেবা প্রদানের মাধ্যমে। সো এটার ক্ষেত্রে আমরা লিখে রাখতে পারি, সেবাগত উপযোগ সৃষ্টি হয় একমাত্র সেবা প্রদান করলে, এছাড়া আর কোনোভাবেই সেবাগত উপযোগ তৈরি করা সম্ভব না। ওকে, এই ছিল হচ্ছে আমাদের এই যে উপযোগের যে পার্টটা, এটার একটা শর্ট সামারি। এরপর আমরা চলে আসি কিছু এমসিকিউতে। এতক্ষণ এই যে হাফ অ্যান আওয়ার ধরে আমরা যা পড়লাম সেখান থেকে তোমাদেরকে আমি কয়েকটা এমসিকিউ দিব। তোমরা খুব দ্রুত আমাকে কমেন্টে অ্যান্সার জানাবা, এবং অ্যান্সার জানানোর সময় অবশ্যই আমাকে এমসিকিউ নাম্বারটা সহ অ্যান্সার দিবা। সো ইন কেস অ্যান্সার যদি হয় 1-এর বি, তোমরা হচ্ছে 1B লিখবা, কারণ পরপর কয়েকটা সলভ করবো তো আদারওয়াইজ বোঝা যাবে না। প্রথমে, প্রকৃতি প্রদত্ত সম্পদকে মানুষের ব্যবহার উপযোগী করে তোলা হয় কিসের মাধ্যমে? উৎপাদন, বিপণন, অর্থায়ন, গুদামজাতকরণ। ভেরি ইজি।
একজন লাভলি হচ্ছে অ্যান্সার দিয়ে ফেলছে, আরাফাত অ্যান্সার দিয়ে ফেলছে, সবাই খুব দ্রুত অ্যান্সার দিয়ে ফেলতেছে, সবাই পারে এগুলো। একের অ্যান্সার হবে ভেরি ইজি, একের অ্যান্সার হবে এ। এটা হচ্ছে উৎপাদন। সো প্রকৃতি প্রদত্ত সম্পদ মানুষের ব্যবহার উপযোগী করে তোলার জন্য যা কিছু করা হয় সব কিছুকে একত্রে বলা হচ্ছে উৎপাদন। এরপরে উৎপাদন অর্থ কি? উৎপাদন অর্থ উপযোগ সৃষ্টি। এটা আমি নিজেই বলে দিলাম, জাস্ট তোমাদেরকে দেখাই দিচ্ছি। উৎপাদন অর্থ হচ্ছে উপযোগ সৃষ্টি। এরপরে উৎপাদনের ফলে কি সৃষ্টি হয়? এখানে একটু কনফ্লিক্ট আছে। এই কোশ্চেনটা তোমার বরিশাল বোর্ড 22-এ আসছে। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে প্রথমত তোমাদেরকে দুইটাই মনে হইতে পারে, যে পণ্য অ্যান্সার, সেবাও অ্যান্সার। কিন্তু যদি সিঙ্গেল অ্যান্সার চায়, অ্যান্সার হচ্ছে উপযোগ। উৎপাদনের মাধ্যমে আমরা পণ্য সেবা তৈরি করি, ঠিক আছে, কিন্তু অপশনে কিন্তু দুইটাই আছে। সো এই দুইটার কোনটা হবে অ্যান্সার? এই দুইটার একটাও হবে না, অ্যান্সার হচ্ছে হবে উপযোগ। এরপরে এটা আর তোমাদের কারো বলা লাগবে না, এটা আমি বলে দিচ্ছি, এটার অ্যান্সার হবে 4টি, এটা আমিও পারি। ওকে, এবার আসা হচ্ছে এইটা বলো, 5-এর অ্যান্সার তোমরা বলো। সময়গত উপযোগ সৃষ্টির উপায় কোনটি? নিচের কোনটির মাধ্যমে আমরা সময়গত উপযোগ সৃষ্টি করতে পারবো? ওকে, একজন বলছে হচ্ছে, আমি মেইন পেজ থেকে দেখতে পাচ্ছি সেবাগত উপযোগটা। ওকে, আমি আরেকবার বলছি সেবাগত উপযোগটা। আগে হচ্ছে 5-এর অ্যান্সারটা দেখি। ওকে, 5-এর অ্যান্সার একজন, একটা আরবি নাম আছে, এটা এখন আমি পড়তে পারছি না ক্লিয়ারলি। 5-এর সি বলছে। ওকে, তারপরে জেসুন 5-এর সি বলছে, রোকেয়া 5-এর সি বলছে। ওকে, অ্যান্সার হচ্ছে 5-এর সি। এইটা দেখো, উকিল সেবাগত উপযোগটা আমি এখান থেকে এক্সপ্লেন করি। উকিল পরামর্শ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? এটা হচ্ছে সেবাগত উপযোগ সৃষ্টি করে। সেবাগত উপযোগটা কি? সেবা প্রদানের মাধ্যমে যে উপযোগটা সৃষ্টি হয় তাকে সেবা উপযোগ বলে। সেবা এখন কি, এই যে দেখো, উকিলের পরামর্শ কি আমার জন্য এক ধরনের সেবা। এইটার কিন্তু এটা কিন্তু আমাকে কোনো সত্যগত উপযোগ দিবে না, কারণ উকিলের পরামর্শ কেনাবেচা করা যায় না। রূপগত উপযোগ দিবে না, উকিলের পরামর্শ উকিল বলার সময় একরকমের, আমার কানে শোনার সময় আরেক রকমের হবে। নো, স্থানগত উপযোগ তৈরি হবে না, শুধুমাত্র এখানে সেবাগত উপযোগ তৈরি হবে। সো যখন আমরা সেবা প্রদানের মাধ্যমে, যে কোনো সেবা হতে পারে, ডাক্তারি, প্রকৌশলী, নার্স, উকিল, তারপর হচ্ছে অ্যাকাউন্টেন্ট, অনেক আছে অ্যাকাউন্টেন্টরাও হচ্ছে বিভিন্ন রকমের চার্টার অ্যাকাউন্টেন্টের সেবা দিয়ে থাকে। সো এই সেবা দেওয়ার কারণে যেই ধরনের উপযোগ সৃষ্টি হয় তাকে সেবা উপযোগ বলে। 6D হবে অ্যান্সার। ওকে, এটা একটু দেখি। মিস্টার আলম কৃষকদের কাছ থেকে উন্নত মানের গম সংগ্রহ করে নিজস্ব কারখানায় আটা তৈরি করে। অতঃপর তিনি ক্রেতাদের চাহিদা অনুযায়ী এগুলো বিভিন্ন মাপের প্যাকেট করে বাজারজাতকরণ করে। বর্তমানে তার প্রতিষ্ঠানে 50 জন শ্রমিক কর্মরত আছে। মিস্টার আলমের কারখানায় কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? রূপগত, সত্যগত, স্থানগত, সেবাগত? তোমরা বলো এটার অ্যান্সার। 7-এর অ্যান্সার তোমরা বলো। 7-এর অ্যান্সার হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যারা বলছো সবাই বলতেছো হচ্ছে 7-এর এ। মেজরিটির অ্যান্সার ইয়েস, 7-এর হচ্ছে অ্যান্সার রূপগত উপযোগ। তারপরে পণ্য কর্তৃক মানুষের অভাব মোচনের ক্ষমতাকে কি বলে? উপযোগ বলে। এটা আমি বলেই দিলাম। ওকে, এবার চলে আসা হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট টপিক, এটা আমি বলেই দিচ্ছি যাতে পরে তোমরা সময় নষ্ট না করো। এইটার পরে এটার প্রতিটার ব্যাখ্যা নিয়ে অনেকগুলো স্লাইড আছে, উই উইল স্কিপ, কারণ আমি এখান থেকে সবগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। আমাদের উৎপাদনের গুরুত্ব হচ্ছে 3টা দৃষ্টিকোণ থেকে। একটা হচ্ছে যারা উৎপাদন করতেছে তাদেরকে আমরা কি বলতেছি? উৎপাদনকারী। এরপরে আমাদের ওভারঅল অর্থনীতিতে কি ইম্প্যাক্ট করতেছে, আর আমরা যাদের জন্য উৎপাদন করতেছি, দ্যাট মিনস আমাদের ভোক্তারা, তাদের জন্য কি ধরনের উপযোগ সৃষ্টি করতেছে বা তাদের জন্য জিনিসটা কেন গুরুত্বপূর্ণ। সো প্রথমে আসি, একটা কোম্পানি কেন উৎপাদন করে? ধরো উৎপাদনকারী হচ্ছে বেক্সিমকো। বেক্সিমকো মেইনলি কি তৈরি করে? বেক্সিমকো হচ্ছে মেইনলি ওষুধ তৈরি করে, ঠিক আছে, বা মেডিসিন তৈরি করে। তাহলে বেক্সিমকো কেন মেডিসিন তৈরি করে? বেক্সিমকোর জন্য কেন মেডিসিন তৈরি করা গুরুত্বপূর্ণ? প্রথম কথাই হচ্ছে বেক্সিমকো কোনো না কোনো একটা উদ্দেশ্য অর্জন করতে চায়, এবং আমরা জানি বেক্সিমকোর উদ্দেশ্যটা হবে কি? মুনাফা অর্জন। তাহলে উৎপাদন, একটা কোম্পানির উৎপাদন করার প্রথম রিজন হচ্ছে তারা মুনাফা অর্জন করতে চায়, অথবা সমাজে একটা প্রতিষ্ঠিত হইতে চায়, যারা মিলে বিজনেসটা দিচ্ছে তারা প্রতিষ্ঠিত হইতে চায়, এনিথিং, এটা হচ্ছে উদ্দেশ্য অর্জন করবে। এরপর কি? এরপর একটা কনসার্ন থাকে হচ্ছে বিনিয়োগ বাড়ানো। ধরো আমি ছোট পরিসরে ব্যবসা শুরু করছি, আমি আরো বেশি উৎপাদন করব যাতে কি হয়, আমার বিনিয়োগটা আরো বাড়ে।
এরপরে ব্যবসার সম্প্রসারণ করা, বেশি বেশি উৎপাদন করলে আমার বিজনেস এক্সপ্যান্ড করাটা ইজি হবে। নতুন পণ্য উদ্ভাবন, এখন চিন্তা করো বেক্সিমকো যখন প্রথমবার শুরু করছে তখন তারা হয়তো এখন যেই পরিমাণ ওষুধ তৈরি করে, সাপোজ বেক্সিমকো এখন 5,000 টাইপের ওষুধ তৈরি করে, অবশ্যই বেক্সিমকো যখন শুরু করছিল তখন তারা এতগুলা একসাথে তৈরি করে নাই, ওরা আস্তে আস্তে কি করছে, প্রথম ধরলাম যে 10টা প্রোডাক্ট নিয়ে শুরু করছে, এরপর সেখানে হচ্ছে তাদের প্রফিট হয়েছে, এই টাকাটাই ওরা আবার আগামীতে গবেষণার কাজে লাগাইছে এবং আরো নতুন নতুন ওষুধ উদ্ভাবন করছে। তাহলে উৎপাদন যদি তুমি শুরু করো আস্তে আস্তে তুমি নতুন পণ্য উদ্ভাবন করতে পারবা। আর লাস্টলি বিক্রয় বৃদ্ধি করা, নো উৎপাদন নো বিক্রয়। সো উৎপাদন করার একটা নেসেসারি ইনফরমেশন হচ্ছে উৎপাদন হইলেই আমার বিক্রয় হবে। সো এগুলো হচ্ছে বেক্সিমকো অ্যাজ আ কোম্পানি এটা করবে। কেন উৎপাদন করবে অ্যান্সারগুলো এখানে আছে। এইবার উৎপাদন আমার জন্য কেন ইম্পর্টেন্ট, মানে আমি যদি এবার ওষুধ ক্রেতা হই, আমি হচ্ছে এখানে কি ক্রেতা, এই উৎপাদনটা আমার জন্য কেন ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে মানব কল্যাণ, ঠিক আছে, ওষুধ কিন্তু কি আমাদের কল্যাণের জন্যই, আমরা অসুস্থ হইলে ওষুধ খাই, যে কোনো সমস্যা হইলে আমরা ওষুধ খাই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী। সো সেই ক্ষেত্রে মানব কল্যাণ হয় প্রথম কথা। এরপরে নিয়মিত পণ্য ভোগ করা, এখন আমরা ওষুধের কথা না বলে চিপস, তারপরে হচ্ছে আটা ময়দা সুজি, এই যে জিনিসগুলো আছে এগুলোর কথা বলি, এগুলো সবই কি আমাদের নিয়মিত পণ্য ভোগ করার জন্য। সো উৎপাদন না হইলে আমরা এগুলা কিছুই পাবো না। তুমি ওই আখ থেকে গ্যান্ডারি থেকে চিনিও পাবা না, তুমি তারপরে হচ্ছে সিলেটে যারা হচ্ছে চায়ের চাতুরির জন্য যে পাতাগুলো আছে সেই পাতাগুলো থেকে কনভার্ট করে চাও তৈরি হবে না, ঠিক আছে, চা পাতিও তৈরি হবে না। সো উৎপাদন কেন গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যাতে আমরা নিয়মিত নিত্য নতুন প্রোডাক্ট পেতে পারি। লাস্টলি আমাদের জীবনযাত্রার মনোন্নয়ন, এই প্রোডাক্টগুলো পাই বলেই কিন্তু আমাদের জীবনযাত্রা সহজ। কোনো একটা কোম্পানি কেউ ফোন ইনভেন্ট করছে বলেই কিন্তু আমাদের জন্য কমিউনিকেশন করাটা ইজি, ঠিক আছে, কেউ একজন ইন্টারনেট সেবা তৈরি করছে বলেই কিন্তু আজকে আমরা অনলাইনে ক্লাস নিতে পারতেছি। ওকে, এবার আসা হচ্ছে এই কোম্পানি আর ভোক্তা বাদে এর মাঝখানে আমাদের দেশের অর্থনীতিতে বা যে কোনো দেশের অর্থনীতিতে উৎপাদন কিভাবে সহায়তা করে। এই যে অর্থনীতির ক্ষেত্রে প্রথম হচ্ছে উপযোগ সৃষ্টি হয়, অভাব পূরণের ক্ষমতা, একটা চাহিদা পূরণ হয়। অর্থনীতিতে দুই পার্টি থাকে, একটা হচ্ছে যাদের চাহিদা আছে আর যাদের কাছে প্রোডাক্ট আছে। সো আমরা যাদের কাছে প্রোডাক্ট আছে তারা কিন্তু এই প্রোডাক্টের থ্রুতে আমাদের চাহিদা পূরণ করে। এরপরে অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, যত বেশি উৎপাদন করবা কোম্পানি যত বাড়বে তত বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সম্পদের সঠিক ব্যবহার করা হয়, ধরো এই যে চা পাতি থেকে মানে চায়ের পাতা থেকে, সিলেটের চায়ের পাতা থেকে যে যে প্রক্রিয়াজাত করে চা পাতি তৈরি করা যায়, এই জিনিসটা যদি মানুষ না জানতো অথবা প্রোডাকশনটা এত উপরে হাই লেভেলে না হইতো, বড় বড় কোম্পানিগুলা এই যে তাজা সিলন এরা যদি এই যে চাপাতি তৈরি না করতো, তাহলে ওই জায়গার সম্পদেরকে যথার্থ ব্যবহার হইতো না। সো উৎপাদনের মাধ্যমে কিন্তু সম্পদের যথার্থ ব্যবহার হয়, সম্পদের মূল্য বৃদ্ধি পায় এবং মুদ্রাস্ফীতি হ্রাস পায়। এই হচ্ছে আমাদের ওভারঅল উৎপাদন কেন গুরুত্বপূর্ণ। আমি যতগুলো কথা বললাম এখানে, এটার পরে তোমাদেরকে যদি আমি বলি যে উৎপাদন কেন গুরুত্বপূর্ণ, তোমরা প্রত্যেকে মিনিমাম 2-3টা লাইন লিখতে পারবা, ঠিক আছে। সো জাস্ট আমরা মেইন পয়েন্টগুলো দেখলে বাকিগুলো তোমার ইজিলি বুঝতে পারবা। এবার চলে আসি হচ্ছে এই এতক্ষণ যা পড়াইছি এগুলারই ডিটেলস দেওয়া স্লাইডে আছে, খুব একটা ইম্পর্টেন্ট না, একবার দেখে নিতে পারো অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আর হচ্ছে ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে। আচ্ছা, এবার আসো হচ্ছে উৎপাদনের আওতা কি কি। উৎপাদনের আওতা বলতে বোঝাচ্ছে মার্কেটিং এ কি ম্যাথ আছে, হ্যাঁ ম্যাথ আছে, মার্কেটিং ফার্স্ট পেপারে কিন্তু কিছু কিছু চ্যাপ্টারে ম্যাথ আছে, আজকেই করাবো, আজকের ফার্স্ট পেপারেই কিন্তু আছে। আচ্ছা, উৎপাদনের আওতা বলতে উৎপাদনের মধ্যে কি কি পড়ে, উৎপাদনের মধ্যে আমরা কি কি কাজ করি, আমরা একটু যদি শর্টে দেখি। উৎপাদনের মধ্যে প্রথম হচ্ছে আমরা উপযোগ সৃষ্টি করি। উৎপাদনের প্রথম বিষয়টা কি, উপযোগ সৃষ্টি, ক্রিয়েটিং ইউটিলিটি। উৎপাদনের মাধ্যমে আমরা যে কোনো ধরনের পণ্য বা সেবার উপযোগ তৈরি করতে পারি। এরপরে এটা একটা রূপান্তর প্রক্রিয়া, আমরা একটু আগেই বলছি এটা হচ্ছে সুতা থেকে একটা ডাইরেক্ট বস্ত্র, আগের বস্ত্রটাই ভালো বানাইছিলাম, এটা আরো খারাপ হয়েছে, যাই হোক এটাকে তোমরা একটা টি শার্ট ভেবে নাও। সো এটা হচ্ছে একটা রূপান্তর প্রক্রিয়া, উৎপাদনের মাধ্যমে আমরা কাঁচামালকে রূপান্তর করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত পণ্যে পরিণত করতে পারি। এরপরে উপকরণ সংগ্রহ,
তাই উৎপাদন প্রক্রিয়াকে সচল রাখার জন্য প্রয়োজনীয় উপকরণ আমরা সংগ্রহ করি এখানে। উৎপাদন করি বলেই কিন্তু আমরা এটার উপকরণগুলো সংগ্রহ করি। যেরকম আমরা ধরো ফার্নিচার তৈরি করতে চাই বলেই আমরা কাঠ সংগ্রহ করি, আমরা চাপাতি তৈরি করতে চাই বলেই আমরা কিন্তু চায়ের যে পাতাগুলো এগুলো সংগ্রহ করি, ঠিক আছে। এরপরে উৎপাদন পরিকল্পনা। অবশ্যই তোমাকে উৎপাদন করতে হলে একটা প্ল্যানিং করতে হবে। প্ল্যানিংয়ে কি কি থাকবে? কোন প্রোডাক্ট, কাদের জন্য, কত পরিমাণে তৈরি করব, কখন উৎপাদন করা হবে, এই সব কিছু চিন্তা করা হয়, সব কিছু প্ল্যানিং করা হয়, এগুলোকে বলা হচ্ছে উৎপাদন পরিকল্পনা। এরপরে মজুদ নিয়ন্ত্রণ আছে। আচ্ছা, মজুদ নিয়ন্ত্রণের ব্যাপারটা বলি। ইনভেন্টরির ক্ষেত্রে কিন্তু আমরা কয়েক টাইপের ইনভেন্টরি আমরা রাখি। প্রথমে আমরা দেখি ইনভেন্টরির ক্ষেত্রে প্রথম হচ্ছে আমরা কাঁচামালের মজুদ সংরক্ষণ করি, ঠিক আছে। একটা হচ্ছে কাঁচামালের মজুদ থাকে, একটা হচ্ছে অর্ধ প্রস্তুতের মজুদ থাকে, একটা হচ্ছে পূর্ণ প্রস্তুত অথবা হচ্ছে রেডি হওয়া একদম ফাইনাল প্রোডাক্ট, পূর্ণ প্রস্তুত বা যেটাকে আমরা বলতেছি হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। ওকে, সো মজুদ নিয়ন্ত্রণ কিন্তু আমাকে এই স্টেজে, কাঁচামালের স্টেজেও আমাকে মজুদ নিয়ন্ত্রণ করতে হবে, কাঁচামালের স্টেজেও আমাকে মজুদ নিয়ন্ত্রণ করতে হবে। কারণ আমি যদি চিনি তৈরির উৎপাদনকারী প্রতিষ্ঠান হই, কতটুকু আখ আমার স্টোরেজে থাকবে যেটা দিয়ে আমি পরবর্তীতে উৎপাদন করে চাহিদা মেটাতে পারবো কনজিউমারদের, সেটা কিন্তু আমাকে জানতে হবে। কাঁচামালের মজুদ মেনটেন করতে হবে। কিছু কিছু প্রোডাক্ট আছে ধরো হাফ ডান, পুরোটা তৈরি হয়নি। ফাইন্যান্স ক্লাস কি হবে আপু? হ্যাঁ, ফাইন্যান্স ক্লাস তো তোমাদের মনে হয় গতকালকের আগের দিনই হয়েছে, তোমাদেরকে রায়ান ভাইয়া তোমাদের ফাইন্যান্স ক্লাস নিচ্ছে, আগামীতে আবার হবে, পেইড ব্যাচে সবগুলো ক্লাসই হবে, নো ওয়ারিজ। আবার হচ্ছে এই যে তোমার আখের ক্ষেত্রে ধরো কিছু হচ্ছে ধরো লিকুইড ফর্মে আছে, চিনি ডাইরেক্ট হয় না, এখন হচ্ছে আখ থেকে আমরা লিকুইড ফর্মে আছে, এটা হচ্ছে অর্ধপ্রস্তুত পণ্য, সেটাও আমাকে বিভিন্ন জায়গায় স্টোর করতে হবে। আর কিছু আছে চিনি তৈরি হয়ে গেছে, প্যাকেট হয়ে গেছে, কার্টুনে আছে, ওইটাও কিন্তু আমাকে কি করতে হবে? স্টোর করতে হবে। সো মজুদ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমার কয়েক ধরনের মজুদ পণ্য নিয়ন্ত্রণ করতে হতে পারে। এবার চলে আসি হচ্ছে পণ্যের নকশায়ন। পণ্য উৎপাদন করার সময় তোমার ওইটা দেখতে কিরকম হবে, ডিজাইনের কাজ করা লাগবে। খুবই ইম্পর্টেন্ট মান নিয়ন্ত্রণ বা কোয়ালিটি কন্ট্রোল, এইটার কিন্তু পুরো চ্যাপ্টারই আছে আমাদের মান নিয়ন্ত্রণের উপর। পণ্যের উৎপাদনের সময় কঠোরভাবে মান নিয়ন্ত্রণ করা হয়। তোমাদেরকে একটু আগে যে আমি ফ্যাক্টরির কথা বললাম না, এই ফ্যাক্টরিটার আমার কাছে সবচেয়ে ইউনিক বিষয় লাগছে হচ্ছে ওরা প্রতিটা স্টেজে কোয়ালিটি চেক করে। তুমি সুতা আনছো, সুতার কোয়ালিটি চেক হবে, সুতা থেকে কাপড় হওয়ার পর কোয়ালিটি চেক হবে, তারপরে হচ্ছে ওইটাকে যখন তোমার বিভিন্ন কালার দেওয়া হবে, ডাইং করা হবে, ঠিক আছে, এই ডাইং এর পরে একটা কোয়ালিটি চেক হবে যে কোথাও কি রং বেশি পড়ছে, কোথাও কম পড়ছে, কোথাও কি শেড ভ্যারিয়েশন আসছে কিনা, এগুলোও চেক করা হবে। এরপরে কাটিং এর পর একবার কোয়ালিটি চেক হবে, তারপরে পুরো স্টিচিং হয়ে গেলে চেক হবে। ইনফ্যাক্ট ওদের হচ্ছে একটা মেশিন আছে যেটা দিয়ে ওরা ফাইনাল প্রোডাক্টগুলো নেয় বা পাস করে, সেখানে কোনো যদি সুই থাকে বা নিডেল থেকে যায় ওইটাও আইডেন্টিফাই করা হবে। সো কোয়ালিটি চেক কিন্তু আমাদের উৎপাদনের সব প্রসেসের সাথেই সমানভাবে জড়িত। এবার হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণ করতে হবে, গবেষণা এবং উন্নয়ন। উৎপাদনের একটা বিষয়ই হচ্ছে তোমার রেগুলার গবেষণা। এটা আমি যেহেতু এই উদাহরণটা দিছি, এটাই আমি ওই উদাহরণটা দিয়েই বলি যে ওরা হচ্ছে মাঝে মধ্যে এমন হয় না যে আমরা হচ্ছে একটা গার্মেন্টস প্রোডাক্ট কিনি। আচ্ছা, একজন কোশ্চেন করছে রূপান্তর প্রক্রিয়া বলতে কোনো বস্তু বা সত্তার এক অবস্থা থেকে অন্য অবস্থা। আচ্ছা, হ্যাঁ, ওকে, ওটা হচ্ছে কোশ্চেন না, ওটা বেসিক্যালি অ্যান্সার ছিল। ওকে, যেটা বলছিলাম, ওরা যেটা করে নর্মালি আমরা মাঝে মধ্যে হয় না যে কোনো জামা কেনার পরে ওইটা হচ্ছে ধোয়ার পরে এটা একটু সংকুচিত হয়ে যায়, প্রায় ধরো তুমি একটা পায়জামা কিনছো 40 ইঞ্চির, এটা সংকুচিত হয়ে 38 হয়ে গেছে। এখন এরকম যদি হয়, এটা আমাদের কাস্টমারদের জন্য কি একটা অসুবিধা? এই কোম্পানিটা রেগুলার গবেষণা করতেছে কিভাবে আমরা এই যে তোমার শ্রিঙ্কেজটা বা এই যে সংকুচিত হওয়ার যে মাপটা, এটা কিভাবে আমি কমাইতে পারি, ঠিক আছে। তার মানে কি উৎপাদন প্রক্রিয়ায় রেগুলার গবেষণা এবং আরো বেটার করার কাজ হয়। এবার আসলে হচ্ছে কারখানা বিন্যাস। কারখানা বিন্যাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের টাইমেও এখান থেকে কোশ্চেন আসে। কারখানা বিন্যাস কি? পণ্য উৎপাদনের উদ্দেশ্যে কারখানার মধ্যে যন্ত্রপাতিগুলো ধারাবাহিকভাবে সাজানোকে কারখানা বিন্যাস বলে। এখানে তোমাদেরকে একটা উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে
চকলেট তৈরির। চকলেট তৈরির ক্ষেত্রে আমি হচ্ছে তোমার একটা কাজ করছিলাম এটা নিয়ে, যে চকলেট কিভাবে বেসিক্যালি প্রোডাকশন হয় ওইটার উদাহরণটা দিই। সো চকলেটে বেসিক্যালি কি হয়, তোমরা কোকো বিন তো সবাই চিনো। কোকো বিনটা কি করা হয়, প্রথমে কোকো বিন থেকে ওই বিনসগুলো নিয়ে প্রথমে রোস্ট করা হয়, বা হচ্ছে ভাজা হয়, দেন ওইটাকে গুঁড়া করা হয়, দেন ওইটাকে লিকুইড ফরম্যাটে আনা হয়, তারপরে ওইটার সাথে আদার চিনি টিনি আরও অন্যান্য জিনিসপত্র, চিনি, মিল্ক, এগুলো সব অ্যাড করা হয়। এরপরে এটাকে একটা মোল্ডে দেওয়া হয়, কেকের মোল্ড চিনো না, ওরকম মোল্ডে দেওয়া হয়। এরপর ওইটাকে ফ্রিজিং করা হয়, দেন ওইটাতে কালার দেওয়া লাগলে কালার দেওয়া হয়, ব্র্যান্ডিংয়ের মার্ক দেওয়া লাগলে সেটা করা হয়, তারপরে প্যাকেজিং করা হয়। এখন এই যে আমি একটা বিশাল প্রসেস বললাম, অনেকগুলো যন্ত্রপাতি দরকার না এটার জন্য, রোস্ট করার জন্য একটা যন্ত্রপাতি। এখন তুমি চিন্তা করো যে তোমার যদি এইরকম প্রসেস হয়, তোমার কারখানাটা দেখতে এইরকম, তোমার এই যে প্রথমে রোস্ট করার জন্য যেই যন্ত্রপাতিটা রাখছো, সেইটার পরে রোস্টিংয়ের পর কি এটাকে লিকুইড ফরম্যাটে নেওয়া লাগবে, এইটার জন্য একটা যন্ত্রপাতি এখানে রাখবা নাকি এইখানে রাখবা? এখানে আরও অন্যান্য যন্ত্রপাতি আছে ধরো। সো রোস্ট করার পরে 1 নাম্বার স্টেপের পরে 2 নাম্বার স্টেপের যন্ত্রপাতিটা আমি এইখানে রাখবো। আমি কেন এইখানে রাখবো না, আমরা কিন্তু এই পাশে জিনিসটা রাখবো না। এই যে প্রক্রিয়া অনুযায়ী ধারাবাহিকভাবে তুমি যখন যন্ত্রপাতিগুলো সেট করতেছো কাজ অনুযায়ী, যে আগে রোস্টিং হবে, রোস্টিংয়ের যন্ত্রপাতি আগে, এরপরে তোমার লিকুইড করার যন্ত্রপাতি এরপরে প্যাকেজিং কোথায় থাকবে, একদম লাস্টে। আমি অবশ্যই রোস্টিংয়ের পাশে আমার প্যাকেজিংয়ের যন্ত্রপাতি রাখবো না, প্যাকেজিংয়ের রুমও রাখবো না। এই যে পুরো প্রসেস অনুযায়ী তোমার এই জিনিসগুলোকে বিন্যাস করাকে বলা হচ্ছে কারখানা বিন্যাস। ভেরি ইম্পর্টেন্ট। আপু আপনি কি শুধু মার্কেটিংয়ের ক্লাস নেবেন? ইয়েস সুমাইয়া, আমি হচ্ছে তোমাদের HSC 26-এর শুধুমাত্র মার্কেটিংয়ের ক্লাস নিব, এবং আমার সাথে কিন্তু তোমাদের অন্তি আপু আছে। আগামী ক্লাস তোমাদের 19 তারিখে, ওইটা কিন্তু অন্তি আপু নিবে। আর তোমাদের ম্যানেজমেন্ট কে কে নিচ্ছে? ম্যানেজমেন্ট হচ্ছে প্রান্তি আপু নিচ্ছে, অনিক ভাইয়ের ক্লাস অলরেডি করছো। তারপর হচ্ছে প্রান্তি আপুর ক্লাস শনিবারে করবা, কাইফ ভাইয়া নিবে। তারপরে অ্যাকাউন্টিং নিবে মাহিন ভাইয়া, আর ফাইন্যান্স নিবে হচ্ছে রায়ান ভাইয়া। এরপর এগুলোর মধ্যে প্রশিক্ষণও আছে। আচ্ছা, সো এই ছিল হচ্ছে আমাদের উৎপাদনের আওতা, উৎপাদনের আন্ডারে কি কি পড়ে। এবার চলো দেখে নেই উৎপাদন কিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। উৎপাদন না থাকলে কিন্তু কর্মসংস্থানও হতো না। যেহেতু আমরা প্রোডাকশন করি, সেই জন্য আমার প্রোডাকশনের প্রতিটা স্টেপে আমার কি লাগে, কর্মী লাগে। এখান থেকে কিন্তু কর্মসংস্থানের সৃষ্টি হয়। সো প্রথম কথা হচ্ছে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। এইটা হচ্ছে যারা মালিক তাদের জন্য কিন্তু, তারা যখন একটা উৎপাদন প্রক্রিয়ায় আসে, একটা উৎপাদন করতে চায়, তারা কিন্তু নিজেদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করে। আপু আচ্ছা আচ্ছা, একটা কোশ্চেন উপরে চলে গেছে আপু, এই প্রশ্নের উত্তর দেন, দাঁড়াও দিচ্ছি, কোশ্চেনটাই তো দেখতে পারলাম না। কোশ্চেন আবার উপরে চলে গেছে, কোশ্চেনটা আরেকবার দাও। তোমাদের হচ্ছে কন্টিনিউয়াসলি টেক্সটের কারণে কোশ্চেনগুলো উপরে চলে যাচ্ছে। আমি যতটুকু দেখতে পাচ্ছি কি যেন জানতে চাইলা যে ওটা উৎপাদনের আওতার মধ্যে পড়ে কিনা, আরেকবার একটু কোশ্চেনটা দাও। আচ্ছা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। আচ্ছা, পরোক্ষভাবে কিভাবে? পরোক্ষ বলতে আমরা কি বুঝি ইংলিশে? পরোক্ষ, এটা তোমরা ইংলিশটা ভালো বুঝো, এটা হচ্ছে ইনডিরেক্ট, যেটা ডিরেক্ট না বা প্রত্যক্ষ না। ঠিক আছে, কিভাবে হয় এটা? ধরো কোশ্চেনটা আর দিচ্ছে না, এখন আমি অপেক্ষা করতেছি কোশ্চেনটা। আচ্ছা, উৎপাদন পদ্ধতি নির্বাচন কি উৎপাদনের আওতায় পড়ে? এটা ডাইরেক্টলি না হইলেও ইনডাইরেক্টলি জিনিসটা পড়ে, কারণ তুমি কোন পদ্ধতিতে উৎপাদন করবে এটাও কিন্তু আমার উৎপাদনের ওভারঅল চিন্তাধারার মধ্যে পড়ে। ঠিক আছে, একদম স্পেসিফিক্যালি আমরা আওতার মধ্যে কোথাও দেখি নাই, বাট কারো বইয়ে কি এরকম আছে যে একদম ডাইরেক্ট লেখা আছে? কারণ আমাদের তো কয়েকটা বই, খালেকুজ্জামানের বই আছে, জাহিদ জোবাইদার বই আছে, বাট পদ্ধতি নির্বাচনটা আমার উৎপাদন কাজের আন্ডারে পড়ে, কারণ পদ্ধতিটা কি উৎপাদনের ওভারঅল প্রসেসের মাঝখানেই এটার কাজ হবে। ওকে, সো যেটা বলতেছিলাম যে ধরো আমরা এই যে চিনি তৈরি করতেছি, চিনি তৈরি করলে এখানে আমার মালিক পক্ষের হচ্ছে কর্মসংস্থান হচ্ছে, চিনি তৈরির সাথে জড়িত ফ্যাক্টরিতে যারা আছে তাদের জন্য হচ্ছে। কিন্তু তোমরা কি কখনো একজন তোমার রিটেইলারের কথা চিন্তা করছো? রিটেইলার অথবা হচ্ছে এই যে আমাদের খুচরা ব্যবসায়ী আছে তাদের কথা চিন্তা করছো? এই যে খুচরা ব্যবসায়ী, তারাও কিন্তু আমার কারণে পরোক্ষভাবে তাদের কর্মসংস্থানের সুযোগ আছে। ওই যে একজন অ্যান্সার দিয়ে দিচ্ছে, ইয়েস এটা আছে। যে কোশ্চেনটা করছো রাইজিদ হচ্ছে উৎপাদন পদ্ধতিটা উৎপাদনের আওতার মধ্যে পড়বে, কারণ এটা টোটাল প্রসেসেরই একটা পার্ট।
সো রিটেইলার বা খুচরা ব্যবসায়ী যারা আছে পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় কিভাবে? এই যে চিনিটা তাদের দোকানে তারা রাখে, বিক্রি করে, এই চিনি বিক্রি হওয়া থেকেই কিন্তু তারা একটা অ্যামাউন্ট পায় এবং এটা দিয়েই কিন্তু তাদের কর্মসংস্থান হয়। ওকে, তারপরে শিল্পোন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান হয়, সরকারি রাজস্ব বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ হয়। এইটা একটু বুঝি। সরকার, তুমি যখন একটা বিজনেস দিচ্ছ, তুমি যখন উৎপাদন করছো, উৎপাদনের পরে তোমার এখান থেকে প্রফিট হচ্ছে, সেখান থেকে সরকারকে তুমি কি দিচ্ছ? ট্যাক্স বা হচ্ছে কর দিচ্ছ। এই করটা যদি দাও, সরকারকে যদি তুমি যথাযথভাবে কর পরিশোধ করো, ঠিক আছে, তাহলে কি হবে? তাইলে আগামীতে সরকারের আরো কিছু প্রজেক্ট আসবে, যেরকম সরকারের কাছে ইনাফ পরিমাণ টাকা থাকলে হয়তো তোমার মেট্রো রেল সহ আরো অনেক ধরনের প্রজেক্ট, উন্নয়নমূলক কাজ হবে, সেখানেও কিন্তু আমাদের কিছু মানুষের কর্মসংস্থান হবে। সো আলটিমেটলি সবকিছু ঘুরে ফিরে সেই উৎপাদনে। ওকে, এরপর আরো কিছু টুকটাক পড়াশোনা আছে। উৎপাদন কিভাবে জীবনযাত্রার মান উন্নত করে, কিভাবে করে? আয় বৃদ্ধি করে, ভোগ বৃদ্ধি করে, এগুলো একটু ইন জেনারেল দেখো। চলে আসি হচ্ছে সিকিউর জন্য ইম্পর্টেন্ট টপিকটা। আচ্ছা, কি আচ্ছা আমি বুঝতে পারি না আপু, পাস্ট ব্যাচ কি বাবাই জয়েন হবে? তোমার কোশ্চেনটা বুঝি নেই, আরেকবার একটু বলো। ওকে, সেকেন্ড পেপার ক্লাস হবে হচ্ছে আমাদের ফার্স্ট পেপার ক্লাস শেষ হওয়ার পরে। চলে আসি হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট টপিক ফর সিকিউ। খুবই ইম্পর্টেন্ট। খাত কয়টা আমাদের টোটাল? উৎপাদনের খাত হচ্ছে টোটাল 3টা। তার মানে আমরা এই 3টা সেক্টরে প্রোডাকশন করতে পারি। কৃষি খাতে প্রোডাকশন করতে পারি, শিল্প খাতে প্রোডাকশন করতে পারি, সেবা খাতে প্রোডাকশন করতে পারি। একজন জিজ্ঞেস করছে এটা কোন সাবজেক্ট, এতক্ষণ ধরে পড়াচ্ছি, এটা মার্কেটিং। ওকে, সো প্রথমে চলে আসি হচ্ছে কৃষি খাত। এখান থেকে প্রথম লাইনটা থেকেই কোশ্চেন থাকে যে সবচেয়ে প্রাচীন এবং গুরুত্বপূর্ণ খাত কোনটা? উৎপাদনের সবচেয়ে প্রাচীন এবং গুরুত্বপূর্ণ খাত হচ্ছে কৃষি, যেটা পুরাটাই ডিপেন্ডেন্ট হচ্ছে আমাদের প্রকৃতির উপর। ঠিক আছে, কৃষি খাতটা পুরোটাই ডিপেন্ড করে প্রকৃতির উপর। প্রকৃতি আমাদেরকে যা দিবে সেটা থেকেই কি আমরা উৎপাদন কার্য করব। উৎপাদনের যে খাত আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও শিল্পের বিভিন্ন কাঁচামালের যোগান দেয়, তাকে বলা হচ্ছে কৃষি খাত। কৃষি খাত কি করে? আমাদের জীবনযাপনের জন্য সকল পরিমাণ সব ধরনের তোমার কৃষি পণ্য দেয়, সেই সাথে উৎপাদনের জন্য যে পরবর্তী ধাপে যে তোমার শিল্পর কাজে লাগবে সেই কাঁচামালগুলোও কিন্তু আমরা এই ধাপ থেকেই পাই। আপু বলছে পেইড ব্যাচে কিভাবে অ্যাড হব। ওকে, পেইড ব্যাচে অ্যাড হওয়ার প্রসেসটা আরেকবার একটু বলে দিই। ওরিয়েন্টেশন ক্লাসে একবার বলেছিলাম, পেইড ব্যাচে হচ্ছে তোমার তুমি অ্যাপে অ্যাডমিট হওয়ার পরে তোমার একটা ট্রানজ্যাকশন আইডি থাকবে, অ্যাপেই তুমি একটা লিঙ্ক পাবা তোমার পেইড ব্যাচের গ্রুপের। সো তুমি কি করবা, ওই লিঙ্কে যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে দিবা, সেই সাথে তোমার যেই নামে তুমি কোর্সটা কিনছো ওই নামটা দিয়ে দিবা। দেন তুমি হচ্ছে জয়েন রিকোয়েস্ট দিবা, 1 থেকে 2 দিনের মধ্যে তোমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হবে। ওকে, সো কৃষি খাতে বেসিক্যালি কি, এটা হচ্ছে উৎপাদনের সবচেয়ে প্রাচীন খাত। এখানে হচ্ছে প্রকৃতি প্রদত্ত সবকিছুই আমাদের কৃষি খাতের আন্ডারে আসে। সেকেন্ড হচ্ছে শিল্প খাত। শিল্প খাত কি, এই যে কৃষি খাত থেকে আমরা যে কাঁচামালটা পাইছি সেটাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, আচ্ছা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে যখন একটা চূড়ান্ত পণ্য তৈরি করা হবে যেই খাতে, সেটাকে বলা হচ্ছে আমাদের শিল্প খাত। সো শিল্প খাতের ডেফিনেশনটা যদি দেখি, কাঁচামাল এবং অন্যান্য উপকরণ ব্যবহার করে প্রযুক্তি ও যন্ত্রপাতির সাহায্যে রূপগত উপযোগ সৃষ্টি করাকে বলা হচ্ছে শিল্প খাত। এই খাতে আমরা কি করি, কাঁচামালকে তোমার শ্রমিক এবং বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে আমরা চূড়ান্ত পণ্যে পরিণত করি। ওকে, এবার চলে আসি লাস্ট আমাদের সেবা খাতে। সেবা খাত কি, উৎপাদনের যে খাতে কোনো ধরনের দৃশ্যমান পণ্য সামগ্রী উৎপাদন করে না, সেবা খাতে কিন্তু আমাদের দৃশ্যমান কোনো প্রোডাক্টের কাজ নাই, দৃশ্যমান কিছু এখানে থাকবে না। উৎপাদন করে না, এমন কিছু সুবিধা বা উপযোগ সৃষ্টি করে যা মানুষের জীবনযাত্রাকে উন্নত, সুখ স্বাচ্ছন্দ্যময়, নিরাপদ, আরামদায়ক করে, সেই খাতটাকে বলা হচ্ছে সেবা খাত। তাহলে আমি যদি বলি তোমাদের হচ্ছে ধরো ফুল উৎপাদন, তাহলে এটা কৃষি খাতের মধ্যে যাবে। তারপরে হচ্ছে মাছ উৎপাদন, এটা কৃষি খাতের মধ্যে যাবে। কিন্তু ধরো মাছ উৎপাদিত মাছকে বিভিন্ন প্রক্রিয়াজাত করে, ধরো আমরা এই যে অন্যান্য ক্যান ফুডগুলো যে তৈরি করি, কিছু আছে না, তোমরা সবাই দেখবা আগরার স্বপ্ন, ইউনিমার্ট, এগুলোতে দেখবা হচ্ছে খাবার মাছই ক্যান্ড অবস্থায় পাওয়া যায়।
ঠিক আছে, তাহলে ওইটা আবার কোন খাতে তৈরি হয়? শিল্প খাতে, যেখানে আমরা প্রকৃতি প্রদত্ত মাছকে প্রক্রিয়াজাত করে যন্ত্রের ব্যবহার করে একটা প্রোডাক্ট তৈরি করতেছি। আর এই যে আমি তোমাদের পড়াচ্ছি, এটা কোন খাতের মধ্যে পড়ে? এটা অবশ্যই সেবা খাতের মধ্যে পড়ে, কজ এখানে আমি যে তোমাদেরকে পড়াচ্ছি এটা কোনো ভিজিবল প্রোডাক্ট না, এটা তোমাদেরকে তোমাদের জীবনযাত্রাকে অবশ্যই আরো উন্নত করবে, সুখ স্বাচ্ছন্দ্যময় করবে কিনা জানি না, কারণ পড়তে অনেকের ভাল লাগে না। এটা তোমাদের ফিউচারকে নিরাপদ করবে, ফিউচার নিরাপদ হলে তোমাদের জীবনটা আরামদায়ক হবে, এবং আরামদায়ক হলে আস্তে আস্তে অনেক দেশ ঘুরবা, অনেক বৈচিত্র্যময় হবে। ঠিক আছে, সো আমার পড়ানোর মাধ্যমে কিন্তু আমি তোমাদের পুরো লাইফ স্প্যানটা বলে দিলাম। আমাদের টোটাল 3 ধরনের খাত আছে। আচ্ছা আপু, কৃষি খাতটা একটু বুঝিয়ে দেবেন? ইয়েস, অবশ্যই। কৃষি খাত হচ্ছে প্রকৃতি থেকে আমরা যা কিছু পাচ্ছি সব কিছু মিলায় হচ্ছে কৃষি খাত। যেরকম তুমি প্রকৃতি থেকে মাছ পাচ্ছ, প্রকৃতি থেকে ফল ফলাদি পাচ্ছ, গাছ পাচ্ছ, তারপরে ফুল পাচ্ছ, এই সব কিছুই হচ্ছে আমাদের কৃষি খাতের মধ্যে। ডেফিনেশনটা যদি আরেকবার দেখি, উৎপাদনের যে খাতে আমরা হচ্ছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং শিল্পের কাঁচামাল পাবো তাকে বলা হচ্ছে কৃষিখাত। কৃষিখাত থেকে কিন্তু আমরা হচ্ছে ধান, গম, ভুট্টা, এই সব কিছুর কাঁচামাল আমরা কোথা থেকে পাচ্ছি? প্রকৃতি থেকে পাচ্ছি। আচ্ছা আপু, মিজানের হোটেল কি উৎপাদন করছে পণ্য? মিজানের হোটেল কি উৎপাদন করছে? আচ্ছা, এটা হচ্ছে উৎপাদন হবে, এটা সেবা হবে না। মিজানের হোটেল তোমাকে কোনো সেবা দিচ্ছে না, এটা একটা খাবারের দোকান, ওরা তোমাকে একজন হচ্ছে হাহা রিয়াক্ট দিছে। আই থট এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, আমি খুব ইম্পর্টেন্ট ভাবে জিনিসটা নিচ্ছি। এটা অবশ্যই একটা শিল্প খাতের মধ্যে পড়বে। তারপরে আপু সেবা খাতটা আবার বুঝিয়ে বলেন। সেবা খাতটা হচ্ছে যখন তোমার জীবন আরামদায়ক করার জন্য কোনো প্রোডাক্ট না, একটা সুবিধা, একটা ফ্যাসিলিটি দেওয়া হবে, ওই খাতটাকে বলা হচ্ছে সেবা খাত। আচ্ছা, একজন বলছে হচ্ছে এদিকে আমি বুঝি নাই, আরেকবার বলেন। ওকে, সিয়াম বলছে হচ্ছে বুঝে নাই, আমরা সেবা খাতটা আরেকবার বলি। সেবা খাতটা হচ্ছে যেই খাতে কোনো পণ্য উৎপাদিত হবে না, কোনো ভিজিবল পণ্য উৎপাদিত হবে না। সেবা খাতটা বুঝতে পারলাম না, ওকে ওইটাই আরেকবার বলতেছি। সেবা খাতটা হচ্ছে যেই খাতে আমার কোনো দৃশ্যমান বা দেখতে পারবা এমন কোনো পণ্য তৈরি হবে না। এখানে কি হবে? এমন কিছু সেবা তৈরি হবে, এমন কিছু সুবিধা তৈরি হবে যেটা তোমার জীবনটাকে কি করবে? উন্নত, নিরাপদ, আরামদায়ক, এগুলাকে বলা হচ্ছে সেবা খাত। যেরকম ডাক্তারের যে সেবাটা, ঠিক আছে, এই সেবাটাকে তোমার জীবনটাকে কি করে? তুমি অসুস্থ ছিল, তুমি সুস্থ হয়েছো, জীবনটাকে আরো ভালো করে। তারপরে হচ্ছে এই যে পড়াশোনা, এগুলো সবই কি সেবা। টিচার কি সেবা? হ্যাঁ, টিচিং অবশ্যই সেবা খাতে পড়ে। সেবা মানেই হচ্ছে ইনভিজিবল, ইয়াস, সেবা মানেই হচ্ছে ইনভিজিবল। তোমরা এখানে যা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পড়াশোনা না, পড়াশোনা ইজ যেটা আমি বলতেছি তোমাদেরকে। ওকে, সো এই ছিল আমাদের 3টা খাত। আমরা আজকের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু শেষ করছি, যেখানে আমরা তোমাদের উৎপাদনের ধারণা, তারপরে হচ্ছে তোমার উপযোগ, এবং সেই সাথে 3টা খাতের কথাও বলে দিচ্ছি। ফার্মাসির সেবা খাত নয়, না, ফার্মাসি সেবা খাত নয়, কারণ ফার্মাসি তোমাকে একটা প্রোডাক্ট দিচ্ছে, একটা ওষুধ দিচ্ছে, ঠিক আছে, এটা সেবা খাত না, এটা শিল্প খাতের মধ্যে পড়ে। কেন শিল্প খাতের মধ্যে? কারণ শিল্প খাতে কি হয়? বিভিন্ন কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্য তৈরি করা হয়, যেটা আমরা ওষুধের ক্ষেত্রে দেখি, বিভিন্ন প্রক্রিয়াজাত করার পরে এটা তৈরি হয়। ওকে, আচ্ছা, সো আশা করি সবাই বুঝছি। উৎপাদনশীলতাতে যাওয়ার আগে আমাকে একটু সবাই জানাও যে ক্লিয়ার কিনা। যারা যারা আসছো এতক্ষণ আমাকে একটু জানাও। আর অলসো আজান দিচ্ছে, সো আমরা একটু 2 মিনিটের পজ নেই। ইন দ্য মিন টাইম তোমরা আমাকে জানাও। ওকে, হ্যাঁ, একজন একটা ভালো কথা বলছো, ফার্মেসি কিন্তু ওষুধ তৈরি করে না, এটা হচ্ছে না। ফার্মেসি মানে ফার্মেসি যেই প্রোডাক্টগুলো দেয়, আমরা প্রোডাক্টের কথা বলতেছিলাম, যে এই যে ওষুধগুলা। এখন ফার্মেসি কি করে? এইটার জন্য আবার আমরা পড়তেছি কি? উৎপাদন। সো আমরা বেসিক্যালি ফার্মেসি অ্যাজ আ অর্গানাইজেশন কথা বলতেছি না, ফার্মেসি আমাদেরকে যেই প্রোডাক্টটা দেয় সেটার কথা বলতেছি। সো প্রোডাক্টটা শিল্প খাতের মধ্যে। আর ফার্মেসি কিসের মধ্যে পড়ে? ফার্মেসি পড়ে হচ্ছে বাণিজ্যের মধ্যে। এগুলো তোমরা ম্যানেজমেন্টে আরও ডিটেলসে পড়বা। ফার্মেসি পড়ে হচ্ছে বাণিজ্যের মধ্যে। বাণিজ্য কি? যেসব প্রতিষ্ঠান কোনো উৎপাদিত পণ্য জাস্ট ভোক্তার কাছে পৌঁছে দেয়, সেইটাকে বলা হচ্ছে বাণিজ্য। ওকে আপু, ক্লাসগুলো খুব সহজে বুঝতে পারি। ওকে, একজন বলছে খুব সহজে, ধন্যবাদ আপু সহজে বুঝিয়ে দেওয়ার জন্য। তোমাদেরও ধন্যবাদ ক্লাসটা করার জন্য।
হোটেল রিসোর্টে থাকা কি সেবা খাত? ইয়েস, হোটেল রিসোর্টে থাকা হচ্ছে সেবা খাত। ওইখানে তোমরা অনেক ধরনের একটা ধরো নাইস এনভায়রনমেন্ট পাচ্ছ, একটা তোমার হচ্ছে আরও কিছু তোমার একটা হোটেল বা রিসোর্ট টাইপের গেলে যা কিছুই থাকে ওগুলো মেজরিটি হচ্ছে সেবা খাতের মধ্যে পড়ে। ঠিক আছে, ট্যুরিজম কিন্তু আমাদের কি একটা সেবা খাত বা সেবা ইন্ডাস্ট্রি। আপু প্রাইভেট গ্রুপে জয়েন হইতে পারছি না, একান্তই যদি কেউ প্রাইভেট গ্রুপে জয়েন হইতে না পারি, আজকেই আমরা কি করব, আগের স্লাইডটাতে যাই, 16910-তে কল দিব। যদি কেউ প্রাইভেট গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠানোর 2 দিনের মধ্যেও অ্যাকসেপ্ট না করে, তোমরা জয়েন হইতে না পারো, অবশ্যই 16910-তে কল দিয়ে দিবা। ওকে, সো আমাদের আই গেস 2 মিনিট শেষ, আমরা চলে যাই হচ্ছে আজকের মোস্ট ইম্পর্টেন্ট টপিকে, সেটা হচ্ছে উৎপাদনশীলতা, যেটাকে আমরা ইংলিশে কি বলতেছি, এটাকে আমরা ইংলিশে বলতেছি হচ্ছে প্রোডাক্টিভিটি। উৎপাদনশীলতা জিনিসটা হচ্ছে তোমার একটা প্রতিষ্ঠান যেই পণ্যটা উৎপাদন করে, সেইটা উৎপাদন করতে যেই প্রোডাক্টগুলো ইউজ করা হয়েছে, যেই ইনপুট, এই ইনপুট আর আউটপুটের রেশিওটাই হচ্ছে আমার উৎপাদনশীলতা। উৎপাদনের দক্ষতাকে উৎপাদনশীলতা বলে। খুব ইজিলি ডিফাইন করা হয়েছে যে আমাদের উৎপাদনের দক্ষতা, তার মানে উৎপাদন করে আমি যেটা পাবো সেইটার রেশিওটাই হচ্ছে উৎপাদনশীলতা। এখানে আমরা জাস্ট একটা সূত্র দেখব, ওই একটা সূত্র দিয়ে সবগুলো পারবো। উৎপাদনের উপকরণ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদিত হয় তাকে উৎপাদনশীলতা বলে। যেরকম ধরো আমি 10 টাকার প্রোডাক্ট ব্যবহার করে আমি 5টা প্রোডাক্ট উৎপাদন করতেছি, তাহলে আমার উৎপাদনশীলতা হচ্ছে 2 টাকা। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে আমাদের উৎপাদনশীলতা। উৎপাদনের উপকরণ ব্যবহার করে, তার মানে 10 টাকার উপকরণ ব্যবহার করে যদি আমি 5টা প্রোডাক্ট তৈরি করি, অথবা ধরো 10 টাকার প্রোডাক্ট ব্যবহার করে, আমরা জিনিসটা এভাবে বলি যে 10 টাকার প্রোডাক্ট ব্যবহার করে আমি 5 টাকার প্রোডাক্ট উৎপাদন করতেছি, তাইলে আমার উৎপাদনশীলতা কত? 2 টাকা। সো বেসিক্যালি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট হচ্ছে আমাদের উৎপাদনশীলতা। আপনি অ্যাপসে স্লাইড পাইতেছি না, স্লাইড আজকের ক্লাসের পর আপলোড দিয়ে দেওয়া হবে, ক্লাসের পরে স্লাইড নর্মালি ক্লাসের পরে আপলোড দিয়ে দেওয়া হয়, তোমরা আজকে রাতের মধ্যে অথবা আগামীকালকের মধ্যে স্লাইড পেয়ে যাবা। সো উৎপাদনশীলতা যারা এতদিন ধরে কমার্সে পড়তেছো তারা অবশ্যই আশা করি উৎপাদনশীলতা বুঝি। উৎপাদনশীলতা হচ্ছে একটা কোম্পানি তোমার বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ইনপুট ব্যবহার করে যে আউটপুটটা নিয়ে আসে, সেটা রেশিওটাকে বলা হচ্ছে উৎপাদনশীলতা। ওকে, সো উৎপাদনশীলতা কি? উৎপাদন এবং উপকরণের অনুপাত, এটা উৎপাদন বৃদ্ধির সাথে সম্পর্কযুক্ত। এটা নির্ভর করে কিসের উপর? দক্ষতার উপর। এটা পণ্যের মূল্য হ্রাস করে। কিভাবে? ধরো তোমার উৎপাদনশীলতা ভালো, তুমি ধরো এই জিনিসটা একটু একটা উদাহরণের সাহায্যে যদি আমরা দেখি, আমরা নর্মালি 1 ঘন্টায় 15টা পণ্য উৎপাদন করতে পারি। সো প্রথম সিচুয়েশন ছিল এটা, 1 ঘন্টায় 15টা পণ্য। এরপর আমরা দেখলাম কি আমাদের শ্রমিকরা আরো ভালো কাজ করা শুরু করছে, তারা এখন 1 ঘন্টায় কি করে, প্রায় 22টা পণ্য উৎপাদন করতে পারে। তাহলে তোমরা কি বলবা? প্রোডাক্টিভিটি বাড়ছে না? আমি ধরো আগে 1 ঘন্টায় একটা জামা সেলাই করতে পারতাম, এখন আমি 1 ঘন্টায় 3টা জামা সেলাই করতে পারি। সেক্ষেত্রে আমার কি অবশ্যই প্রোডাক্টিভিটি বাড়ছে। আর যখন প্রোডাক্টিভিটি বাড়ে, আমি অল্প টাইমে আরো বেশি প্রোডাক্ট উৎপাদন করতে পারি, তখন সেটার কি হয়, আমাদের পণ্যের মূল্য কমে। আচ্ছা, ক্লাস করেছি আজকে, খুব ভালো করে বুঝেছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। একজন হচ্ছে কমেন্টটা পড়ছে, আমি পুরোটা পড়তে পারিনি, বাট ক্লাস বুঝতে পারছো, শুনে খুবই ভালো লাগলো। আচ্ছা, সো পণ্যের মূল্য হ্রাস পায়। এক্ষেত্রে ধরো আগে আমি 15টা প্রোডাক্ট যে 1 ঘন্টায় তৈরি করতাম, তখন যেই প্রাইসে সেল করতাম, এখন আরো কম টাইমে আমি প্রোডাক্ট বেশি তৈরি করতেছি, আমি প্রোডাক্টের প্রাইস একটু কমাই দিতে পারবো। তারপরে আর প্রোডাক্টের মূল্য হ্রাস করলে কি হবে? মুনাফা বৃদ্ধি পাবে। তোমার প্রোডাক্টের যদি খরচ কমে, প্রোডাক্টের দাম কমে, তাইলে কি তুমি যদি মূল্য হ্রাস করো, আরো বেশি বেশি প্রোডাক্ট সেল হবে, তখন কিন্তু আমার মুনাফাও অটোমেটিক বৃদ্ধি পাবে। সো মোট কথা হচ্ছে উৎপাদনশীলতা যত ভালো হবে, তত তোমার প্রতিষ্ঠানের মুনাফা বাড়বে, তত তোমার প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পাবে। আচ্ছা, তোমাদের আচ্ছা, যে হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন করতে পারছেন, তাদের কিন্তু আমাদের মেইন পেজ থেকে রিপ্লাই করে দেওয়া হয়েছে, ইনবক্সে জানাতে পারো। ওকে, আচ্ছা, আর এইবার আসো হচ্ছে যেটা দিয়ে আমরা আজকে ম্যাথগুলো সলভ করব। উৎপাদনশীলতা মানে হচ্ছে উৎপাদন, আউটপুট ডিভাইডেড বাই হচ্ছে আমার উপকরণ।
উৎপাদন ডিভাইডেড বাই উপকরণ। সো আমি কি উৎপাদন করছি সেটাকে যদি আমি উপকরণ দিয়ে ভাগ করি তাইলে আমরা পেয়ে যাব হচ্ছে উৎপাদনশীলতা। ওকে, এবার আসা হচ্ছে উৎপাদনশীলতার গুরুত্ব। এটা আমরা এতক্ষণে অলরেডি বুঝছি। উৎপাদন বৃদ্ধি করে, ব্যবসায় সম্প্রসারণ করে, আমাদের চাহিদা পূরণ করে, আয় বৃদ্ধি করে, মুনাফা অর্জন করে, প্রতিযোগিতা মোকাবেলা করতে সাহায্য করে। ধরো তোমার প্রতিযোগী 1 ঘন্টায় 10টা প্রোডাক্ট উৎপাদন করতে পারে, আর তুমি সেম প্রোডাক্ট 1 ঘন্টায় 15টা প্রোডাক্ট উৎপাদন করতে পারো, তাহলে তুমি প্রতিযোগী থেকে কিন্তু এগিয়ে আছো, আরো ভালোভাবে জিনিসটা তুমি ব্যবসা পরিচালনা করতে পারবে, সম্পদের সঠিক ব্যবহার হবে। এই জায়গাটা নট সো ইম্পর্টেন্ট, জাস্ট একবার দেখে নিও, ঠিক আছে? এটাও আমি এই জন্য ওইভাবে বলছি না, আমরা হচ্ছে এই পয়েন্টটা দেখব, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধির উপায়, কিভাবে আমরা উৎপাদনশীলতা বাড়াইতে পারি। অ্যাজ আ প্রতিষ্ঠান আমি কিভাবে আমার প্রতিষ্ঠানের প্রোডাক্টিভিটি বাড়াইতে পারি। প্রথম হচ্ছে উন্নত কার্য পরিবেশ। তুমি যদি তোমার কর্মীদেরকে ভালো কার্য পরিবেশ দাও তাহলে কিন্তু তারা আরো ভালো মতো কাজ করবে। ধরো গার্মেন্টসে তুমি একটা পরিবেশ দিলা যেখানে আলো কম, গার্মেন্টস কর্মীরা দেখতেই পারতেছে না তারা ঠিক মতো যে কি সেলাই করতেছে, ঠিক আছে? সো এরকম যদি হয় তাহলে কিন্তু তোমার তাদের প্রোডাক্টিভিটি ভালো হবে না। আর অপরদিকে যদি এমন একটা গার্মেন্টস হয় যেখানে হচ্ছে ইনাফ পরিমাণ কুলিং সিস্টেম আছে, বসার স্পেসটা ভালো, এই সব কিছু হইলে কিন্তু কাজে উৎপাদনটা আরো বেশি বৃদ্ধি পাবে। তারপরে আধুনিক প্রযুক্তির ব্যবহার, যত বেশি তুমি রিসেন্ট প্রযুক্তিগুলো ব্যবহার করবা, আপডেটেড প্রযুক্তি ব্যবহার করবা, তত হচ্ছে তোমার উৎপাদনশীলতা বাড়বে। আগে যেটা হয়তো হাতে করতে 1 ঘন্টা সময় লাগতো, এখন সেটা মেশিনে হয়তো 5 মিনিট সময় লাগতেছে, উৎপাদনশীলতা বাড়বে। এরপরে উন্নত কাঁচামাল, ভালো কাঁচামাল যদি ব্যবহার করে প্রোডাক্টিভিটি বাড়বে। উন্নত উৎপাদন প্রক্রিয়া, তোমার প্রসেসটা যদি উন্নত হয়। আগে ধরো ওই যে আগে আমাদের সেলাই করার ক্ষেত্রে কি হইতো, আগে হচ্ছে হাতেই সেলাই করা লাগতো, এরপরে হচ্ছে পা দিয়ে জিনিসটা মেনটেন করার একটা মেশিন আসে, এরপরে সেম জিনিসটাকে ইলেকট্রিকে নেওয়া হয়। সো যত তোমার প্রসেস আপডেট হবে তত ভালো হবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে কি নিয়ে জানি অলরেডি ঝামেলা লেগে গেছে। আমরা হচ্ছে অন্য টপিকে কথা না বলি, কারণ খুব অল্প সময়ের ক্লাস, 2 ঘন্টার ক্লাস, একটা চ্যাপ্টার কভার হয়ে যাচ্ছে, সিকিউ কমন হয়ে যাচ্ছে। সো আমরা ওইটাতে বেশি মনোযোগ দিই, আর যারা অন্যান্য কথাবার্তা বলতেছে কাইন্ডলি আমরা অন্যান্য কথাবার্তা না বলি। এরপরে সঠিক বিন্যাস, এটা আমরা একটু আগে পড়ছি না, কারখানা বিন্যাস, ঠিকঠাক মতো যন্ত্রপাতি ঠিক জায়গায় রাখা, এই কারখানা বিন্যাস হচ্ছে প্রপার লেআউট। সো এইটা হইলে কিন্তু আমাদের কাজের গতি আরো বৃদ্ধি পাবে। ওই যে চকলেটের উদাহরণ দিলাম, চকলেটের উদাহরণের ক্ষেত্রে রোস্টিং করার জায়গাটা থেকে আমার লিকুইড বানানোর জায়গাটা অনেক বেশি দূরে থাকলে কি হবে, মাঝখানে সময় অনেক বেশি লাগবে, মাঝখানে সময় বেশি লাগে, আমার একদিনে প্রোডাকশন কম হবে। সো আমি যদি প্রপার লেআউট ফলো করি আমার প্রোডাকশনটা আরো বেশি হবে। আচ্ছা, উৎপাদনের ডেফিনেশনটা একজন জানতে চাইছে, উৎপাদনের ডেফিনেশনটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন ইত্যাদি যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্য যে কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করাকে উৎপাদন বলা হয়। তারপরে সুসম্পর্ক, তোমার কাস্টমার না, যদি তোমার এমপ্লয়ীদের সাথে তোমার ভালো সুসম্পর্ক থাকে তাদেরকে দিয়ে তুমি আরো বেটার কাজ করায় নিতে পারবে। এবং লাস্টলি দক্ষ ব্যবস্থাপনা, এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট, তোমার যদি ম্যানেজমেন্ট ভালো থাকে, তুমি যাদেরকে দিয়ে ম্যানেজ করাচ্ছ তোমার প্রতিষ্ঠান, সে যদি দক্ষ হয়, যোগ্য হয়, ভালো মেনটেন করতে পারে, আমার কিন্তু প্রোডাক্টিভিটি আরো বাড়বে। সো এই পয়েন্টটা কিন্তু তোমাদের ইন জেনারেল নলেজের জন্য জানা উচিত যে কিভাবে আমি আমার প্রোডাক্টিভিটি বাড়াইতে পারবো। এটা হয়তো তোমরা তোমাদের পার্সোনাল লাইফেও ইমপ্লিমেন্ট করতে পারবা, যে তোমাদের যদি পড়াশোনার পরিবেশ ভালো হয়, তোমরা ভালো ডিভাইস পাও, তারপরে হচ্ছে তোমার রুমের লেআউট ভালো হয়, সব কিছু মিলায় তোমার পারিবারিক সম্পর্ক ভালো, তোমার টিচারদের সাথে ভালো সম্পর্ক, ক্লাসমেটদের সাথে ভালো সম্পর্ক, আলটিমেটলি কি তোমার জীবনটা সহজ হবে, সেই সাথে তোমার পড়াশোনার গতিও বৃদ্ধি পাবে। উৎপাদনের ক্ষেত্রেও জিনিসটা সেম। ওকে, এবার হচ্ছে উৎপাদনশীলতার এই জিনিসটা হচ্ছে আমরা বেসিক্যালি এখান থেকে পড়ব। আজকের কিন্তু ম্যাথই আমরা এখান থেকে করব। আমাদের টোটাল প্রায় আমরা 6 ধরনের উৎপাদনশীলতা দেখতে পাই। সো ম্যাথ আমি করাবো। প্রথমটা আসা হচ্ছে আর্থিক উৎপাদনশীলতা, ফাইন্যান্সিয়াল প্রোডাক্টিভিটি, শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের কাঁচামালের মূলধনের উৎপাদনশীলতা, আর মোট উৎপাদনশীলতা। টোটাল 6 ধরনের আছে। সূত্রগুলো খুবই সহজ, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। ওকে, প্রথমে আসি হচ্ছে মোট বা সার্বিক উৎপাদনশীলতা। আমরা এবার একটু যারা যারা অন্যান্য
কথাবার্তা বলতেছি, গ্রুপে জয়েন হতে পারতেছি না, প্রবলেম আমি অনেকবার সলভ করে দিচ্ছি যে এটা এভাবে সলভ করব। বাকিরা একটু আমরা ম্যাথের দিকে মনোযোগ দিই, ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে আসি হচ্ছে মোট বা সার্বিক উৎপাদনশীলতা। এখানে আমরা বলতে চাচ্ছি ওভারঅল আমার প্রতিষ্ঠানের প্রোডাক্টিভিটি কেমন। আমি না জানতে চাচ্ছি যন্ত্রের, না জানতে চাচ্ছি শ্রমের, না জানতে চাচ্ছি কাঁচামালের, না জানতে চাচ্ছি মূলধনের, না জানতে চাচ্ছি আর্থিক, জানতে চাচ্ছি এই সবগুলা মিলায় আমার প্রোডাক্টিভিটি কীরকম। এইটা আমি কিভাবে জানতে পারবো? এটা আমি জানতে পারবো হচ্ছে মোট বা সার্বিক উৎপাদনশীলতা থেকে। সূত্র কি? মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট উপকরণের মূল্য। সো এইটা জিনিসটা সবসময় এভাবে মনে রাখবা, আউটপুট উপরে থাকবে, তার মানে যেটা তুমি উৎপাদন করতেছো সেটা উপরে, আর ইনপুট হচ্ছে নিচে থাকবে। এটার রেশিওটাই হচ্ছে আমার উৎপাদনশীলতা। যেমন মোট উৎপাদনের মূল্য, ধরো তুমি একটা প্রোডাক্ট তৈরি করছো যেটার প্রতিটার দাম 10 টাকা করে, তুমি টোটাল 10টা তৈরি করছো, তাহলে তোমার উৎপাদিত পণ্যের মূল্য কত? 100 টাকা। আর ধরলাম এটা তৈরি করতে তোমার উপকরণে টোটাল খরচ হয়েছে 80 টাকা, তাহলে আমার উৎপাদনশীলতা কিভাবে বের করবো? 100 ডিভাইডেড বাই 80। আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে এটার অ্যান্সার আসবে হচ্ছে 1.25। সো তোমার ওভারঅল প্রোডাক্টিভিটি হচ্ছে 1.25। ওকে, সো আমরা আউটপুট ডিভাইডেড বাই ইনপুট দিয়ে বের করব, আর সার্বিকে হচ্ছে আমি টোটাল সব উৎপাদনশীলতাটা একসাথে বের করতে পারি। এরপরে চলে আসি সেকেন্ডটাতে, শ্রমের উৎপাদনশীলতা। শ্রমের উৎপাদনশীলতায় আমি জানতে চাচ্ছি যে আমার মোট উৎপাদন একক এবং মোট শ্রমঘণ্টার অনুপাতটা কীরকম। শ্রমের উৎপাদনশীলতা বের করার সময় আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। আমরা এটা দুইভাবে বের করতে পারি, এই একটা, এই একটা। এইটাতে যে অ্যান্সারটা আসবে সেটা অবশ্যই আসবে এককে। এটাতে যে অ্যান্সারটা আসবে সেটা আসবে হচ্ছে এককে। এটা কি? মোট উৎপাদনের একক। ধরো তোমার কাছে টাকার পরিমাণটা দেওয়া নেই। আচ্ছা, অনেকে হচ্ছে বলতেছে হচ্ছে সূত্রটা বুঝিনি। আচ্ছা, একটু শর্টে বলি, উৎপাদনশীলতা হচ্ছে বা প্রোডাক্টিভিটি হচ্ছে তোমার প্রতিষ্ঠানের আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তার মানে তুমি কি তৈরি করতেছো ডিভাইডেড বাই তোমার ওইটা তৈরি করার জন্য কি কি দেওয়া লাগতেছে অথবা কি কি খরচ হচ্ছে। ধরো তুমি একটা প্রোডাক্ট তৈরি করতেছো 10 টাকা দামের, টোটাল 10টা তৈরি করছো 100 টাকা, সেটা তৈরি করতে তোমার খরচ হয়েছে 80 টাকা, তাহলে তোমার প্রোডাক্টিভিটিকে আমরা বলতে পারি 100 ডিভাইডেড বাই 80 ইকুয়াল টু 1.25। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার মেইন সূত্র, সবগুলোর ক্ষেত্রে এইটা হবে। সো আমরা যখন এইটা দেখতেছিলাম মোট বা সার্বিক, এখানে আমরা জানতে চাচ্ছি আমার ওভারঅল প্রোডাক্টিভিটি কিরকম। ওভারঅলের মধ্যে কিন্তু সবকিছু আছে। আপু প্রথম সূত্রটা, ইয়েস ইস্টাদ, আমরা কিন্তু একটু পরেই ম্যাথ করব, সো আমরা একটু ধৈর্য ধরি, 5 মিনিটের মধ্যে আমরা হচ্ছে একটা ম্যাথে যাব, তাহলে ইজিলি বুঝতে পারবা। এবার আসি হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা। এখানে আমরা জানতে চাচ্ছি যে আমরা যেই শ্রমটা প্রতিষ্ঠানে দিচ্ছি, আমার কর্মচারীরা যেই শ্রমটা দিচ্ছে সেটার সাথে উৎপাদনশীলতার সম্পর্কটা কীরূপ। এখন আমার কাছে যদি ধরো একক দেওয়া থাকে, যদি আমি কয়টা প্রোডাক্ট তৈরি করছি, একক তো আমরা বুঝি কয়টা প্রোডাক্ট তৈরি করছি, আর সেই সাথে আমরা এই 10টা প্রোডাক্ট তৈরি করতে আমার কর্মচারীরা কত ঘন্টা কাজ করছে এইটা দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব। এই প্রথম সূত্রটা ব্যবহার করব যখন আমরা টাকার অ্যামাউন্টটা জানি না। ধরো আমরা জানি 100টা প্রোডাক্ট তৈরি হয়েছে, 100টা প্রোডাক্ট তৈরির জন্য শ্রমিক কাজ করতে হচ্ছে 50 ঘন্টা, তাইলে আমার শ্রমের উৎপাদনশীলতা কত? 2 একক। ঠিক আছে, আর যদি আমি টাকার অ্যামাউন্ট জানি তাহলে আমি মোট উৎপাদনের আর্থিক মূল্য বসাবো ডিভাইডেড বাই মোট শ্রমব্যয়ের পরিমাণ বসাবো। ওকে, এরপর আসি হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা। একটা ম্যাথ করাইলে ইজিলি ক্লিয়ার হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নাই, সিকিউতে গেলেই বুঝতে পারবা, কারণ সূত্রগুলো তো আলাদাভাবে বোঝা থেকে ইমপ্লিমেন্ট করে বোঝানোটা ইজি। ওকে, এরপর যন্ত্রের উৎপাদনশীলতা, সেম জিনিস, আমি যে যন্ত্র ব্যবহার করতেছি সেটার প্রোডাক্টিভিটি কীরকম সেটাও আমরা দুইভাবে বের করতে পারবো। প্রথমটা হচ্ছে একদম শ্রমের মতো, যদি আমি জানি মোট উৎপাদনের পরিমাণ 10 আর মোট যন্ত্র চলছে হচ্ছে 5 ঘন্টা, তাহলে আমার যন্ত্রের উৎপাদনশীলতা হচ্ছে 2 একক। যদি এরকম ইনফরমেশন দেওয়া থাকে তাহলে আমরা প্রথম সূত্র বের করব, যেখানে আমি কয় টাকা উৎপাদন করছি জানি না, বাট কয়টা উৎপাদন করছি সেটা জানি। আমার যন্ত্র যতক্ষণ চলছে ওতে কত টাকা খরচ হয়েছে জানি না, বাট আমি যন্ত্র কতক্ষণ চলছে এটা জানি, তাহলে আমরা প্রথম সূত্রটা ব্যবহার করব। আর যদি এমন হয় যে
দুইটার ক্ষেত্রে আমরা টাকার পরিমাণ জানি, তার মানে যা উৎপাদন করছি সেইটার ভ্যালু ডিভাইডেড বাই যন্ত্র বাবদ ব্যয়, তখন সেটাকে বলা হচ্ছে আমাদের যন্ত্রের উৎপাদনশীলতা। আচ্ছা, আজকে কোটি কোটি বছর পর, ওকে ঠিক আছে, এই গেছে হচ্ছে যন্ত্র উৎপাদনশীলতা। এবার আসে হচ্ছে মালামালের উৎপাদনশীলতা, যেটাকে আমরা বলি হচ্ছে কাঁচামালের উৎপাদনশীলতা। উৎপাদনের মোট মূল্য ডিভাইডেড বাই কাঁচামালের মূল্য, তাইলে আমরা বলতে পারবো কাঁচামালের উৎপাদনশীলতা। এখানে একটা জিনিস খেয়াল করো, সবগুলোতে আমি যা উৎপাদন করছি আউটপুট ডিভাইডেড বাই উৎপাদন করার জন্য যা ইনপুট দিছি তাই কিন্তু সূত্র। তুমি যখন বের করবা শ্রমের উৎপাদনশীলতা, নিচে থাকবে শ্রমের ভ্যালু। যখন বের করবা যন্ত্রের উৎপাদনশীলতা, তখন নিচে থাকবে যন্ত্র। যখন বের করবা মালামালের উৎপাদনশীলতা, নিচে থাকবে মালামাল। আর উপরে কি থাকবে? আউটপুট হিসেবে, যেটা আমার উৎপাদনের ফলে যে ভ্যালুটা আমি পাইছি বা আউটপুট যেটা। এরপর এইটা একটু ইম্পর্টেন্ট, একটু ডিফারেন্ট, এটা দেখি একটু। এই বাকি চারটা থেকে এটা একটু আলাদা। আর্থিক উৎপাদনশীলতা। আর্থিক উৎপাদনশীলতার সূত্র হচ্ছে সংযোজিত মূল্য ডিভাইডেড বাই রূপান্তর মূল্য। এইটার ক্ষেত্রে আমাদেরকে আলাদাভাবে সংযোজিত মূল্য রূপান্তর মূল্য বের করতে হবে। ডেফিনেশনটা দেখো, সংযোজিত মূল্যের পরিমাণ ও রূপান্তর মূল্যের পরিমাণের অনুপাত। সো ডেফিনেশনেই কিন্তু আমাদের অ্যান্সারটা বলে দেওয়া, সংযোজিত মূল্য ডিভাইডেড বাই রূপান্তর মূল্য। সংযোজিত মূল্য কি? বিক্রয় মূল্য থেকে কাঁচামালের মূল্য মাইনাস করলে যেটা থাকে সেটাকে বলা হয় সংযোজিত মূল্য। ধরো একটা প্রোডাক্টের সেলিং কস্ট হচ্ছে 100 টাকা, আর এটা তৈরি করতে কাঁচামাল খরচ হয়েছে 75 টাকা, তাহলে সংযোজিত মূল্য হচ্ছে 25 টাকা। তার মানে বিক্রয় মূল্য মাইনাস তোমার কাঁচামালের মূল্য। আর রূপান্তর মূল্য কি? শ্রম বাবদ ব্যয়, যন্ত্রপাতি বাবদ ব্যয় আর অন্যান্য খরচ। ধরো আমার শ্রম বাবদ ব্যয় হয়েছে 10 টাকা, তারপরে হচ্ছে যন্ত্রপাতি বাবদ ব্যয় হয়েছে 15 টাকা, অন্যান্য ব্যয় হয়েছে 5 টাকা, আর হচ্ছে আরো 5 টাকা। কত হইল? 10, 20, 30, 35 টাকা। তাহলে দেখো, আমরা দেখলাম সংযোজিত মূল্য কত আসছে? 25 টাকা, আর আমার রূপান্তর ব্যয় আসছে হচ্ছে আমার 35 টাকা। জাস্ট 25 ডিভাইডেড বাই যদি আমি 35 করি, তাহলে অ্যান্সার আসতেছে হচ্ছে 0.715। তাহলে আমার আর্থিক উৎপাদনশীলতা কত? 0.715। ওকে, জাস্ট হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। ওকে, মালামালের উৎপাদনশীলতা আর কাঁচামালের উৎপাদনশীলতা, ইয়েস, দুইটা সেম জিনিস। মালামাল কাঁচামাল, এটাই বললাম, মালামাল কাঁচামাল একদম সেম। এখন এই জিনিসটা তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। মাঝে মধ্যে তোমাদের শুধু সংযোজিত মূল্য এবং শুধু রূপান্তর মূল্য এমসিকিউতে বের করতে পারে। সো এই দুইটা সূত্র কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই দুইটা সূত্র একটু লিখে ফেলতে পারো। ওকে, আমরা এমসিকিউগুলো একটু পরে দেখি, এমসিকিউগুলো আমি দেখাবো, কিন্তু তার আগে আমরা একটু ম্যাথটা সলভ করে আসি, কজ আমি ম্যাথ নিয়ে বেশি প্রবলেম দেখতে পাচ্ছি। সো সবাই একটু মাথা ঠান্ডা করে বসি, আমরা এই ম্যাথটা সলভ করব, সবগুলো বের করব। ওকে, ইয়েস, আদিত্য 0.714 হয়তো, ইয়েস 7145 কাছাকাছি। আমি হচ্ছে পরের এলিমেন্টটা সহ ধরছি, প্যারা নেই। আচ্ছা চলো এই কোশ্চেনটা সলভ করি। ঢাকা শু কোম্পানি লিমিটেড, আমি একদম বের করে দিচ্ছি তোমাকে কোথায় কি কি আছে। দেখো, ঢাকা শু কোম্পানি লিমিটেড বছরে 5 লাখ জোড়া জুতা তৈরি করে, তাইলে টোটাল কয়টা উৎপাদন করো? কত জোড়া? 5 লাখ। ওকে, যার মোট বিক্রয় মূল্য হচ্ছে 50 কোটি টাকা, মনে হয়, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ইয়েস, যার টোটাল বিক্রয় মূল্য কত? 50 কোটি টাকা। তুমি টোটাল 5 লাখ টাকার জুতা তৈরি করছো, যেটার সেল করার ভ্যালু হচ্ছে 50 কোটি, তাইলে তুমি আউটপুট কত? 50 কোটি। এটা বুঝতে আশা করি কারো সমস্যা নাই, যে আমি একটা 50 জোড়া যদি জুতা তৈরি করি, সেটার যে দাম, সেটাই আমার আউটপুট। আউটপুট কত? 50 কোটি টাকা। এই জিনিস তৈরি করতে তোমার কি কি খরচ হয়েছে? এই জুতা তৈরি করতে প্রথমে তোমার কাঁচামাল এবং অন্যান্য উপকরণ ব্যবহৃত হয়েছে 20 কোটি টাকা। আচ্ছা, সো কাঁচামাল খরচ হয়েছে তোমার, কাঁচামালের উৎপাদনশীলতা বের করতে পারবো। কর্মকর্তা ও কর্মচারীদের শ্রম ব্যয়, সো তোমার কিছু শ্রম গেছে, আমি এখান থেকে শ্রমের উৎপাদনশীলতা বের করতে পারবো। এটা হচ্ছে শ্রম গেছে কত? তুমি 50,000 ঘন্টা কাজ করছো, টোটাল এটার দাম হচ্ছে প্রায় 50 লক্ষ টাকা। ওকে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 5 কোটি টাকা। তাইলে তোমার শ্রমের ব্যয় হচ্ছে 5 কোটি টাকা, তারপরে কাঁচামালের ব্যয় হচ্ছে প্রায় 20 কোটি টাকা। ওকে, এরপরে
5,000 ঘন্টা বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহৃত হয়েছে, যার আনুমানিক মূল্য হচ্ছে আরো 5 কোটি টাকা। সো তোমার যন্ত্রপাতি ব্যবহার করছো, আমি এখান থেকে যন্ত্রপাতির উৎপাদনশীলতা বের করতে পারবো। আর বিবিধ খাতে প্রায় 10 কোটি টাকা খরচ হয়েছে, আরো কিছু বিবিধ খরচ ছিল। ওকে, আরো কিছু বিবিধ খরচ ছিল। তোমাকে জানতে চাইছে ঢাকা শু কোম্পানির বিভিন্ন ধরনের উৎপাদনশীলতা। সো আমরা দেখলাম একটা কোম্পানি প্রায় 50,000 জুতা তৈরি করছে, যেখানে প্রায় 50 কোটি টাকা খরচ করছে। এখানে কি কি খরচ করছে? কাঁচা তোমার হচ্ছে সরি এটা হচ্ছে তোমার 5 লাখ জুতা তৈরি করছে, যেটার সেলিং প্রাইস হচ্ছে 50 কোটি টাকা। এই 50 কোটি টাকা তোমার এই 50 কোটি টাকার পেছনে তোমার খরচ কিসে কিসে হয়েছে? কাঁচামালে খরচ করছো, তোমার র ম্যাটেরিয়ালস লাগছে, কিছু শ্রম হয়েছে, শ্রমের খরচ আছে, যন্ত্রপাতি চলছে, এর বাদেও আরো কিছু খরচ হয়েছে। সো আমরা এখন উৎপাদনশীলতাগুলো একটা একটা করে বের করব। প্রথমে আমরা চলে আসি হচ্ছে মোট উৎপাদনশীলতা। দেখো, মোট উৎপাদনশীলতার সূত্র কি? সার্বিক বা মোট উৎপাদনশীলতার সূত্র হচ্ছে মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট উপকরণের মূল্য। আমাদের উৎপাদনের মূল্য কত দেওয়া আছে? উৎপাদনের মূল্য দেওয়া আছে হচ্ছে 50 কোটি টাকা, আর নিচে আমার হচ্ছে বাকি খরচগুলো দেওয়া আছে। আমরা সূত্র কি বলছি? আউটপুট। আউটপুট হচ্ছে কত? 50 কোটি টাকা। আর নিচে কি হবে? ইনপুট। তার মানে তুমি যেই খরচগুলো করছো, ইনপুটে কি কি আছে? 20 কোটি টাকা কাঁচামাল, 5 কোটি টাকা এটা কি ছিল? শ্রম, 5 কোটি টাকা আরেকটা হচ্ছে যন্ত্র, আর লাস্টলি 10 কোটি টাকা এইটা হচ্ছে তোমার বিবিধ খরচ। সো ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার হচ্ছে 1.25। এইটাকে বলা হচ্ছে আমার মোট বা সার্বিক যন্ত্রের উৎপাদনশীলতা। এবার আসি হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা। শ্রমের উৎপাদনশীলতার এখানে কিন্তু আমরা প্রথম সূত্রটা ব্যবহার করছি, তোমরা খেয়াল করো। শ্রমের উৎপাদনশীলতা আমরা দুইভাবে বের করতে পারি, এককে বের করতে পারি, টাকায় বের করতে পারি। এককে বের করার জন্য আমাকে জানতে হবে আমি কয়টা প্রোডাক্ট তৈরি করছি আর আমার শ্রম কত ঘন্টা দিচ্ছে। আমরা কিন্তু দুইটাই কোশ্চেনে দেওয়া আছে। দেখো, আমরা শ্রমের ক্ষেত্রে আমার কয় ঘন্টা ব্যয় হয়েছে? 50 ঘন্টা, সরি হ্যাঁ 50,000 ঘন্টা, আর আমার জুতা কয়টা তৈরি হয়েছে? 5 লাখ। তাহলে অ্যান্সার কি হবে? মোট উৎপাদন একক। একজন কোশ্চেন করছিল একক কি? একক হচ্ছে প্রতিটা প্রোডাক্টকে যখন কাউন্ট করা হয় তখন এটাকে এককের আমরা উদাহরণ হিসেবে আমরা এককটা ব্যবহার করি। যেরকম ধরো তোমার কাছে 5টা প্রোডাক্ট আছে, সো তুমি এটাকে 5টা বলবা। এই যে 5টা ওয়ার্ডটা এটা হচ্ছে একক। সো এখানে আমার 50,000 একক প্রোডাক্ট আছে, এই যে এখানে আমার হচ্ছে 5 লাখ প্রোডাক্ট আছে, আর আমার মোট শ্রমঘন্টা কত? 50,000। সো শ্রমের উৎপাদনশীলতা হচ্ছে 10 একক। এবার আসো হচ্ছে এই সেম জিনিসটা যদি আমি টাকায় বের করি তাহলে কি হবে? এটা যদি আমি সেকেন্ড সূত্রে শ্রমের উৎপাদনশীলতা সেকেন্ড সূত্রে জিনিসটা বের করতে চাই, তাহলে প্রথমে আমাকে দিতে হবে হচ্ছে মোট উৎপাদনের পরিমাণ। আর্থিক মূল্য মোট উৎপাদন কত? 50 কোটি টাকা। এইটা ওকে, এইটা ডিভাইডেড বাই কি হবে? আমার এই শ্রমের যে খরচটা, শ্রমের যে টাকার পরিমাণটা, দেখো এখানে 50,000 টাকা যার মূল্য, এটার খরচ কত হয়েছে? 5 কোটি টাকা। সো এইটা ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো আমরা কাটাকাটি যদি করি, এখানে 5 দিয়ে এটাকে কাটলে 10। ওকে, সো আমাদের অ্যান্সার হবে হচ্ছে 10 টাকা। শ্রমের উৎপাদনশীলতা হচ্ছে 10 টাকা। এখন তোমরা এখানে বলতে পারো যে আপু টাকা কেন লিখলেন? কারণ আমরা কিন্তু দুইটাই আর্থিক মূল্যে বিবেচনা করতেছি, টাকার অ্যামাউন্টে বিবেচনা করতেছি, দ্যাটস ওয়াই আমরা এটাকে টাকায় বলতেছি। আর যদি একক বের করতে চাও তখন তুমি কয়টা উৎপাদন করছো ডিভাইডেড বাই কয় ঘন্টা তোমার শ্রম দেওয়া লাগছে, এটা দিয়ে বের করবো। এবার চলে আসি যন্ত্র। এটা তোমাদেরকে আমি বের করতে দিব, এটা একটু মনোযোগ দিয়ে দেখি। যন্ত্রের উৎপাদনশীলতার ক্ষেত্রে প্রথম সূত্রটা হচ্ছে আমি কয়টা প্রোডাক্ট তৈরি করছি ডিভাইডেড বাই আমার যন্ত্র কয় ঘন্টা চলছে। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমার যন্ত্রপাতি কয় ঘন্টা চলছে? টোটাল 5,000 ঘন্টা হচ্ছে যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। আর এই যন্ত্রপাতির জন্য এই 5,000 ঘন্টা যন্ত্রপাতি চলার মাধ্যমে আমি কয়টা প্রোডাক্ট তৈরি করতে পারছি? প্রায় 5 লাখ জুতা তৈরি করতে পারছি। তাহলে অ্যান্সার কি হবে? আচ্ছা দাঁড়াও একটা মিনিট। ওকে, দেখো যন্ত্রের উৎপাদনশীলতার সূত্র হচ্ছে মোট উৎপাদনের পরিমাণ ডিভাইডেড বাই মোট যন্ত্র সময়।
এখন উৎপাদনের পরিমাণের ক্ষেত্রে আমি কয়টা উৎপাদন করছি, আমি টোটাল 5 লাখ জুতা উৎপাদন করছি। আর যন্ত্র সময় কত, আমি কত ঘন্টা কাজ করছি, 5000 ঘন্টা কাজ করছি। জাস্ট একটা দিয়ে আরেকটাকে ডিভাইড করে দিলে 100 একক। এখন তোমরা যারা যারা ক্লাস করছো সবাই আমাকে যন্ত্রের উৎপাদনশীলতা যদি আমি টাকায় বের করি তাহলে অ্যান্সার কত আসবে এটা বের করে দাও। ইয়েস, যারা যারা 100 বলতেছো ঠিক আছে। এই একজন বলছে 250, না 250টা ঠিক হয় নাই, 100 হবে। এখন তোমরা আমাকে যন্ত্রের উৎপাদনশীলতা টাকায় বের করে দিবা, যন্ত্রের উৎপাদনশীলতা টাকায় বের করে দিবা। আমি সূত্র বলে দিচ্ছি, উৎপাদনের মূল্য মানে উৎপাদনের মূল্য টাকায়, যা উৎপাদন করছি সেটা ডিভাইডেড বাই যন্ত্রের মূল্য টাকায়। ঠিক আছে, দুইটার ক্ষেত্রে আমরা হচ্ছে টাকাতে বের করব। এবার বলো, আমিও ক্যালকুলেট করতেছি, তোমরাও ক্যালকুলেট করে আমাকে অ্যান্সার জানাও। ওকে, যারা 100 বলছো ইয়েস ঠিক আছে, 100 এককটা ঠিক আছে। ওকে, আমি অ্যান্সার পেয়ে গেছি, তোমরা এবার বলো কত হবে। আমি জানতে চাইছি টাকায় কত হবে। ইয়েস, অয়নেরটা ঠিক আছে, 10 হবে। সাইমারটা ঠিক আছে। যারা 100 বলতেছি তারা মেবি আগেরটার অ্যান্সার বলছি। তাহলে তোমরা জিনিসটা বুঝতেই পারছো, উৎপাদনের মূল্য কত, 50 কোটি টাকা। উৎপাদনের মূল্য কত, টোটাল আমি যা উৎপাদন করছি সেটার ভ্যালু 50 কোটি টাকা। আর যেই যন্ত্র ব্যবহার করছি সেটার খরচ কত, 5 কোটি টাকা। সো এটা কাটা, এটা কাটা, এটা কাটা থাকে, 5 দিয়ে এটাকে কাটলে 10। তো এটা হবে হচ্ছে 10 টাকা। ওকে, সো আমরা কিন্তু জিনিসটা, ওকে যারা যারা 10 টাকা অ্যান্সার দিচ্ছি সবার অ্যান্সার ঠিক আছে। আমরা কিন্তু জিনিসটা তাহলে দুইভাবে বের করতে পারি, এককেও বের করতে পারি, টাকায়ও বের করতে পারি। এরপর মালামালের উৎপাদনশীলতা, এটার বেশি কিছু বলবো না। মোট উৎপাদনের মূল্য কত, 50 কোটি টাকা। আর মালামাল বাবদ তোমার ব্যয় কত হয়েছে, কাঁচামাল বাবদ 20 কোটি টাকা। 50 কোটি ডিভাইডেড বাই 20 কোটি, 2.5 টাকা। ওকে, এই ছিল হচ্ছে আমাদের ম্যাথের পার্টগুলা। ঠিক আছে, এখন হচ্ছে আমরা কিছু সিকিউ সলভ করব এবং সিকিউতেও ম্যাথ আছে। যারা এখন পর্যন্ত ম্যাথ বুঝি নাই তারা কিন্তু সিকিউ যখন করাবো সেখান থেকেও কিন্তু ম্যাথটা বুঝতে পারবা। ওকে, সো মোটামুটি আমাকে কমেন্টে জানাও যে আমরা কি ম্যাথ যেটা করলাম এটা বুঝতে পারছি কিনা। কমেন্টে জানাও যে বুঝতে পারছি কিনা। আর যারা একান্তই বুঝতে পারবে না তাদের বুঝতে হবে যে তাদেরকে কিন্তু আরেকটু হার্ডওয়ার্ক করতে হবে, সূত্রগুলো একটু আয়ত্ত করতে হবে। সূত্রগুলো কয়েকটা আছে বাট খুব ইজি। আমি আরেকটু শর্টে বলি যে প্রোডাক্টিভিটি জিনিসটা কি, যেটা আমি বের করতেছি এই জিনিসটা কি। এই জিনিসটা হচ্ছে একটা প্রতিষ্ঠান কত ভালো উৎপাদন করতে পারতেছে বা একটা প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা কিরকম। যে উৎপাদনশীলতা, ম্যাথ ক্লাসটা একটু ফাস্ট হয়েছে। হ্যাঁ, ম্যাথটা একটু ফাস্ট করাইছে কারণ ওই ম্যাথে আসলে আহামরি ক্যালকুলেশন ছিল না। আমরা একটা সিকিউ করব, ওইখানে আবার আমরা আইডেন্টিফাই করে করে জিনিসটা দেখাই দিব। আচ্ছা, মাইশার হচ্ছে ভালো বুঝতে পেরেছি আপু। আরেকটু আচ্ছা, যারা যারা বলতেছে আরেকবার বুঝে দাও, আমাদের কিন্তু একটা ম্যাথ আছে, আমি ম্যাথটা করাই দিব। ম্যাথটা মুছতে প্রবলেম হয়েছে মাইশার। ওকে, তার মানে সবারই একটু ম্যাথে ঝামেলা হয়েছে। আমি হচ্ছে একটু পরে একটা ম্যাথ আছে, সো আমরা ওই ম্যাথটা একদম লিখে সলভ করাই দিব, তাহলেই হবে। সো উৎপাদনশীলতার কথাটা আগে বলে নিই। উৎপাদনশীলতা হচ্ছে আমার একটা প্রতিষ্ঠানে আমি ধরো 100 টাকার প্রোডাক্ট উৎপাদন করতেছি। 100 টাকার প্রোডাক্ট উৎপাদন করতে যেয়ে আমার প্রায় ধরো 80 টাকার খরচ হচ্ছে। তাহলে এখানে আমরা বের করব হচ্ছে আমার প্রোডাক্টিভিটি কত। ঠিক আছে, তাইলে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আউটপুট কত, 100 টাকার প্রোডাক্ট, আর আমি ইনপুট কত দিছি, 80 টাকা। এটাকে ভাগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার প্রোডাক্টিভিটি। সো প্রোডাক্টিভিটি কয়েক ধরনের হয়। আমি জানতে চাইতে পারি আমার প্রতিষ্ঠানের ওভারঅল প্রোডাক্টিভিটি কীরকম। আমি জানতে চাইতে পারি আমার কাঁচামাল কতটুক ভালো প্রোডাকশন করতেছে, যন্ত্রপাতি আলাদাভাবে কতটুক প্রোডাকশন করতেছে, তারপর হচ্ছে শ্রম কতটুক প্রোডাকশন করতেছে। এগুলো সবই হচ্ছে ডিফারেন্ট প্রোডাক্টিভিটি। সো আমরা হচ্ছে তোমাদের ম্যাথের প্রবলেম একটু পজ নেই, দুইটা সিকিউ হচ্ছে নর্মাল দেখি, এরপর ম্যাথের একটা সিকিউ দেখব। চলো এটা দেখি। জনাব করিম মৌসুমে শরীয়তপুর থেকে পেঁয়াজ সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে। ঠিক আছে, সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি করায় পেঁয়াজের দাম কমে যায়। তাই আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেতে তিনি দ্রুত পেঁয়াজ বিক্রি করেন।
ভবিষ্যতে এরূপ পরিস্থিতি মোকাবেলায় তিনি বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন। আচ্ছা, এখন তাহলে বলো, শরীয়তপুর থেকে পেঁয়াজ সংগ্রহের মাধ্যমে কোন কাজটি করেছেন? এইটা হচ্ছে আমাদের উপযোগ পার্ট থেকে কোশ্চেন। শরীয়তপুর থেকে পেঁয়াজ আনাটার মাধ্যমে কোন ধরনের কাজ করছে? আচ্ছা, একজন একটা ভালো কোশ্চেন করছে মানিক আপু, প্রশ্নে একক বা পরিমাণ দুইটাই থাকলে কি কোনটা বের করব? এই যে আমি যে ম্যাথটা সলভ করাইলাম, তোমার ম্যাথটা যদি এরকম হয় একক এবং টাকা দুইটাই আছে, তুমি চেষ্টা করবা টাকারটা বের করতে, কারণ টাকারটা বেশি ইম্পর্টেন্ট। আর সবসময় মেজরিটি কোশ্চেনে তোমার টাকাই দেওয়া থাকবে, সো টাকারটা বের করার চেষ্টা করবা। আরাফাত বলছে হচ্ছে স্থানগত উপযোগ সৃষ্টি করে, কিন্তু আমাকে কিন্তু কোন ধরনের উপযোগ সৃষ্টি করে কোশ্চেনে সেটা চাই নাই। কোশ্চেনে কি চাইছে, আমরা একটু কোশ্চেন দেখবো ভালো মতো। কোশ্চেনে চাইছে শরীয়তপুর থেকে পেঁয়াজ সংগ্রহের মাধ্যমে তিনি ব্যবসার কোন কাজটি করেছেন, কাজের নাম জানতে চাইছে। ইয়েস, একজন হচ্ছে পরিবহন অ্যান্সার দিছে, তার অ্যান্সার ঠিক আছে। আমাকে যদি বলতো কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে, দেন আমার অ্যান্সার হইতো সময়গত উপযোগ। তুমি অবশ্যই সময়গত উপযোগের কথাটা স্থানগত উপযোগের কথাটা তুমি লিখতে পারো, বাট এটা আমরা পরে ডিটেলসে লিখবো। একজন জিজ্ঞেস করছে এটা কোন সাবজেক্ট মেইন পেজে, এটা হচ্ছে মার্কেটিং। ওকে, এটা হচ্ছে বিজনেস স্টাডিজের টপিক বা বিজনেস স্টাডিজের সাবজেক্ট বেসিক্যালি। সো অ্যান্সার হবে পরিবহন। আচ্ছা, এরপরে ঘতে চলে আসি, কি কোন ধরনের ব্যবস্থা নিলে তিনি ব্যবসার ঝুঁকি কমাতে পারবেন বলে তুমি মনে করো? বলো, কোন ধরনের ব্যবস্থা নিলে তার ব্যবসার ঝুঁকি কমতো? ঝুঁকিটা কি হয়েছে? তোমার পেঁয়াজের দাম কমে গেছে, এই জন্য তাড়াতাড়ি বিক্রি করে দিচ্ছে। এখন তিনি ভাবতেছেন যে ভবিষ্যতে কি করলে এই প্রবলেমটা থেকে আমরা সলিউশন পাবো। এইটার অ্যান্সার হবে হচ্ছে গুদামজাতকরণ। ঠিক আছে, তোমার কাছে যদি গুদামজাতকরণের ব্যবস্থা থাকে তাহলে পেঁয়াজগুলো আর তোমার তাড়াতাড়ি বিক্রি করা লাগবে না, তুমি এটাকে গুদামে রেখে দিবা। যখন হচ্ছে পেঁয়াজের সাপ্লাই একটু কমবে তখন তুমি এই জিনিসটা বিক্রি করবা। ইয়েস, রাতুলের অ্যান্সার ঠিক আছে, আদিত্যর অ্যান্সার ঠিক আছে। ওকে, সো এই হচ্ছে কোশ্চেন। এইটা হচ্ছে আমরা একটু পরে সলভ করি, আমরা এখানে চলে আসি। এটা হচ্ছে আমরা অ্যান্সার, এই ম্যাথটা হচ্ছে আমরা এখন করব। সবাই একটু ভালো মতো কোশ্চেনটা দেখি, একটা আলাদা নিতে পারলে বেটার হইতো। দাঁড়াও, ওকে। হ্যাঁ, রাইট। আচ্ছা দেখো, কোশ্চেনটা আমরা দেখি এবার। প্রথমে 2020 সালে তিলোত্তমা কোম্পানি আকর্ষণীয় ডিজাইনের ফার্নিচার তথা সোফা সেট প্রস্তুত করে। প্রতিটা সোফা সেটের বিক্রয় মূল্য ছিল 80,000 টাকা। 2020 সালে 1000টা সোফা সেট তৈরি করা হয়। দেখো, তাইলে আমাদের সোফা সেট একটার ভ্যালু হচ্ছে 80,000 টাকা করে না, দেখলাম। ইয়েস, 80,000 টাকা করে। ওহো, এটা তো লিখে রাখা যায় না। আচ্ছা, এখানেই করি। দেখো, সোফা সেটের আমার একটা সোফা সেটের দাম হচ্ছে 80,000 টাকা। আমি টোটাল কয়টা সোফা সেট তৈরি করছি? আমি টোটাল 1000টা সোফা সেট তৈরি করছি। তাহলে আমার টোটাল উৎপাদিত প্রোডাক্টের ভ্যালু কত দাঁড়ায়? আমরা প্রথমে দেখব হচ্ছে আমার আউটপুটের ভ্যালু কত। 80,000 ইন্টু 1000, আউটপুটের ভ্যালু হচ্ছে এইটা। তিন ছয় সাত। ওকে, এটা হচ্ছে আমার আউটপুটের ভ্যালু, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। ওকে, 8 কোটি টাকার। একজন বলছে হচ্ছে অভাব পূরণের ক্ষমতা। হ্যাঁ, ওকে, ঠিক আছে। দেখো, তুমি একটা হচ্ছে ফার্নিচার প্রস্তুতকারী কোম্পানি, তোমার হচ্ছে এক একটা ফার্নিচারের দাম হচ্ছে 80,000 টাকা করে, আর তুমি বছরে টোটাল 1000টা ফার্নিচার তৈরি করছো। তাহলে তোমার টোটাল প্রোডাক্টের ভ্যালু কত? 8 কোটি টাকা। এইটা হচ্ছে আমার উৎপাদিত পণ্যের ভ্যালু। এবার আসো, আমরা এটা তৈরি করতে আমার কি কি খরচ হয়েছে? কাঁচামাল লাগছে হচ্ছে 4,80,000 টাকার, শ্রম বাবদ ব্যয় হয়েছে 1,60,000 টাকা, যন্ত্রপাতি বাবদ ব্যয় হয়েছে হচ্ছে 8 লাখ টাকা, আর অন্যান্য বাবদ 1 লাখ টাকা খরচ হয়েছে, আরও খরচ হয়েছে হচ্ছে 1 লাখ টাকা। এই হচ্ছে আমার টোটাল খরচ। এখন আমি জানতে চাচ্ছি আমার মোট উৎপাদনশীলতা কত। এখানে কোশ্চেনে কি চাইছে?
মোট উৎপাদনশীলতা কত? আমরা জানি মোট উৎপাদনশীলতার সূত্র হচ্ছে মোট উৎপাদিত পণ্যের মূল্য ডিভাইডেড বাই আমার সকল প্রকার উপকরণের খরচ। সকল প্রকার খরচ হচ্ছে নিচে বসবে। তাহলে আমরা যদি মোট উৎপাদনশীলতা বের করি, মোট উৎপাদনশীলতা বের করি, কিভাবে বের করব? প্রথমে উপরে আসবে হচ্ছে 8 কোটি টাকা, ওকে, ডিভাইডেড বাই আমার যত রকমের খরচ হয়েছে। আমার কাঁচামাল বাবদ খরচ হয়েছে কত? যারা যারা পারি করে ফেলি, 4,80,000 টাকা। আমার শ্রম বাবদ খরচ হয়েছে 1,60,000 টাকা। তারপরে আমার যন্ত্রপাতি বাবদ খরচ হয়েছে 8 লাখ টাকা, প্লাস আমার এখানে অন্যান্য খরচ হয়েছে আরো 1 লাখ টাকা। তাহলে কেউ এখনো আচ্ছা 52 টাকা একজন বলছে, আমরা একটু মিলাই দেখি। তাহলে 4,80,000 টাকা প্রথম খরচ, 1,60,000 টাকা পরেরটা, এরপরে 8 লাখ টাকা খরচ হয়েছে, আর হচ্ছে লাস্টে এক্সট্রা 1 লাখ টাকা খরচ হয়েছে। আমার টোটাল হচ্ছে এখানে 15,40,000 টাকা হচ্ছে আমার খরচ হয়েছে। এবার আমার তাহলে কি করব? এটা হচ্ছে টোটাল। আচ্ছা এটা এইভাবে লেখা যাবে না, এটা হচ্ছে তাইলে জিনিসটা লিখতে হবে হচ্ছে এইটা ডিভাইডেড বাই আমার 15,40,000 টাকা। সো জাস্ট আমরা এখন নর্মাল ভাগ করে দিব। ওকে, ইয়েস, অ্যান্সার হচ্ছে 51.94। এটাকে আমরা ওইটাই রাখি, 51.94 আছে, এটাকে আমরা 9-5 করে দিতে পারি। যে 52 বলছো তার অ্যান্সারও ঠিক আছে। যারা যারা 52 বলতেছো, ইয়েস, মানিকের হচ্ছে 51.95। আমি যেটা করলাম এটাকে 52 বললেও ঠিক আছে। এখানে তো সব চ্যাপ্টার, আচ্ছা ঠিক আছে, 52 টাকা। সো এই ছিল হচ্ছে আমাদের এই ম্যাথটার সলভ, যেখানে হচ্ছে আমরা মোট উৎপাদনশীলতা বের করব। সো উৎপাদনশীলতা আমরা কিভাবে বের করতে পারি? টোটাল আমি যা উৎপাদন করছি সেইটা ডিভাইডেড বাই আমার টোটাল যা খরচ হয়েছে, এইটাকে আমরা বলবো হচ্ছে মোট উৎপাদনশীলতা। ওকে, সো এরপর আমরা বের করব হচ্ছে শ্রমিকের দক্ষতা। সো শ্রমিকের দক্ষতা বের করার জন্য আমরা এইটা মুছে দেই। আমাদের জাস্ট একটুক মনে রাখলে হবে, আমরা 8 কোটি টাকার প্রোডাক্ট জেনারেট করছি, বা 8 কোটি টাকার প্রোডাক্ট আমরা এবার তৈরি করছি। ওকে, এরপর দেখো আমাকে জানতে চাইছে শ্রমিকের দক্ষতা, তার মানে কি বলতে চাইছে? শ্রমিকের উৎপাদনশীলতা। ঠিক আছে, সো শ্রমিকের উৎপাদনশীলতা কিভাবে বের করবো? আমার শ্রম বাবদ কত টাকা খরচ হয়েছে? 1,60,000 টাকা। সূত্র হচ্ছে সেম, 8 কোটি, এটা হচ্ছে আমার মোট উৎপাদনের ভ্যালু, ডিভাইডেড বাই শ্রমে আমি কত টাকা খরচ করছি? 1,60,000 টাকা। জাস্ট এটা দিয়ে এটাকে ডিভাইড করে দিলে আমি পাবো হচ্ছে শ্রমের দক্ষতা বা শ্রমের উৎপাদনশীলতা। সো এটা যদি আমরা একটু দেখি, ডিভাইডেড বাই 1,60,000 টাকা, এটার অ্যান্সার হবে হচ্ছে 500। এটার অ্যান্সার হবে হচ্ছে 500 টাকা। সো তোমার শ্রমের উৎপাদনশীলতা হচ্ছে 500 টাকা। ইয়েস, আদিত্যর অ্যান্সার ঠিক আছে। যারা যারা অ্যান্সার বলছো সবারটাই ঠিক আছে। আপু আমার হচ্ছে 51.95 হয়েছে আমার। ইয়েস, আমারও সেম আসছে। সেলিমের যেটা আসছে আমারও ওইটা আসছে। তুমি চাইলে ওটা রাউন্ড করে তোমার 52 টাকা করে দিতে পারো, কোনো সমস্যা নেই, বা ওইটাও রাখতে পারো। ইয়েস, যারা যারা 500 বলছো সবার অ্যান্সার ডান, ঠিক আছে। ওকে, সো এবার আমাকে একটু কমেন্টে জানাও যে তোমার এবার মোটামুটি ক্লিয়ার কিনা। সবাই কি এইবার আমরা উৎপাদনশীলতার জিনিসটা বুঝতে পারছি কিনা? খুবই ইজি, জাস্ট টোটাল যা উৎপাদন করছি সেটাকে আমার উৎপাদনের করতে যা খরচ হয়েছে সেটা দিয়ে ডিভাইড করে দিলে আমি উৎপাদনশীলতা পেয়ে যাব। ওকে, এবার আগের সৃজনশীলতাতে যাই, যেটা আমরা স্কিপ করে আসছি। এটা একটু দেখি। জনাব শফিক একজন আলু ব্যবসায়ী। তিনি উৎপাদন মৌসুমে কম মূল্যে মুন্সিগঞ্জ থেকে বিপুল পরিমাণ আলু ক্রয় করে হিমাগারে সংরক্ষণ করে। পরবর্তীতে মূল্য বৃদ্ধি পেলে নিজস্ব পরিবহনে ঢাকার কাউরান বাজারে বিক্রয় করে অধিক মুনাফা লাভে সক্ষম হয়। সো উদ্দীপকের গতে কি চাইছে? জনাব শফিক সাহেব আলু সংরক্ষণের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে? এটা তোমরা সবাই পারবা, বলো, বলে ফেলো। আমরা হচ্ছে সৃজনশীল 2 এর গ এর অ্যান্সার বলবো। কোন ধরনের উপযোগ?
আয়শা বলছে হচ্ছে গুদামজাতকরণ, ইয়েস। বাকিরা? অনেকে দেখতে পাচ্ছি মাত্র ক্লাস জয়েন করছে, কি একটা অবস্থা, শেষের দিকে এসে জয়েন করলে হবে? কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে? এই উপযোগের নাম কি গুদামজাতকরণ? ইয়েস বলছি, খুশিতে তো একদম সবাই গুদামজাতকরণ অ্যান্সার বলে দিচ্ছ। তোমাকে এই যে কোশ্চেন পড়ো না, কোশ্চেন পড়ো না, গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ চাইছে, অ্যান্সার কিন্তু গুদামজাতকরণ, সলিউশন ইজ নট দ্য অ্যান্সার। এখানে উপযোগের নামটা জানতে চাইছে, যেটা তোমরা সবাই কারেক্ট দিচ্ছ, সময়গত উপযোগ, ইয়েস। আর হচ্ছে ঘতে স্থানগত উপযোগ সৃষ্টি জনাব শফিকের অধিক মুনাফা লাভের কারণ। আচ্ছা দেখো, এখানে পরবর্তীতে মূল্য বৃদ্ধি পেলে নিজস্ব পরিবহনে ঢাকার কাউরান বাজারে বিক্রয় করে অধিক মুনাফা লাভে সক্ষম হয়। তাহলে অ্যান্সারটা কিন্তু, জিনিসটা কিন্তু যুক্তিযুক্ত। কারণ এই যে আলু বিক্রি করে তোমার সংরক্ষণ করে নিজের জায়গায়, তারপরে নিজস্ব পরিবহন, নিজস্ব ভেহিকেল ব্যবহার করে, পরিবহন করে সে কিন্তু ঢাকার কাউরান বাজারে বিক্রয় করে অধিক মুনাফা লাভ করে। তাহলে তার মুনাফা লাভের পিছনে স্থানগত উপযোগ সৃষ্টির একটা অবদান আছে। ওকে, হ্যাঁ ঠিক আছে, সময়গত বা কালগত সেম কথা। এইবার আসো হচ্ছে তোমাদের HW। এবার এখন মনে হইতে পারে যে আপু এতক্ষণ পড়ছি তো সহজগুলা, কিন্তু আপনি HW দিচ্ছেন অনেক কঠিন। নো, HWটাও সহজ, আমি তো তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো এখানে দুইটা কোম্পানি আছে, আমরা জাস্ট তুলনা করে ম্যাথটা করব, খুবই ইজি এবং এভরিওয়ান হ্যাভ টু সাবমিট। আমি তোমাদের পেইড গ্রুপে আলাদাভাবে, এটার স্ক্রিনশট নেওয়া লাগবে না, আমি গ্রুপে পোস্ট করে দিব। পেইড গ্রুপে একটা পোস্ট যাবে এটা নিয়ে, তোমরা ওইটার কমেন্টে আমাকে মেইন অ্যান্সার জানাইতে পারলে জানাইতে পারো, যদি ম্যাথটা করে মনে হয় ছবি তুলে দিবা, ইটস আপ টু ইউ, তোমাদের যেটা সুবিধা হয়। দেখো, জগৎ ফ্যাশন এবং শরৎ ফ্যাশন দুটি প্রতিষ্ঠান 2020 সালে যথাক্রমে 20 কোটি আর 25 কোটি টাকার পোশাক ইউরোপ সহ অন্যান্য দেশে রপ্তানি করে। ঠিক আছে, সো জগৎ ফ্যাশনের খরচ কি? কাঁচামাল 6 লাখ, তারপরে হচ্ছে শ্রম 2 লাখ, 2 লাখ না, 2 কোটি, কাঁচামাল 6 কোটি, শ্রম 2 কোটি, যন্ত্রপাতি 4 কোটি, বিবিধ ব্যয় হচ্ছে তোমার 10 লাখ, আর একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 24। আর এইদিকে তোমার প্রতিযোগিতার কারণে 25 কোটি টাকার পোশাক। আর কাঁচামালের ক্ষেত্রে আমার হচ্ছে শরৎ ফ্যাশনেরটা দেওয়া আছে। আর একটা জিনিস খেয়াল করো, জগৎ আর শরৎ ফ্যাশন দুইজনে কত টাকার পোশাক রপ্তানি করছে এটা কিন্তু বলে দেওয়া আছে, 20 কোটি আর হচ্ছে 25 কোটি। সো তোমার টোটাল প্রোডাকশন জগতের ক্ষেত্রে হচ্ছে 20 কোটি, তাহলে আউটপুট হচ্ছে জগতের ক্ষেত্রে 20 কোটি। ওকে, আর হচ্ছে তোমার শরতের ক্ষেত্রে হচ্ছে 25 কোটি টাকা এখানে দেওয়া আছে। প্রতিযোগিতার কারণে ও প্যাকেজ দাম বেশি হতে শরৎ ফ্যাশন লাভবান হতে পারছে না, এক্ষেত্রে জগৎ ফ্যাশন ভালো অবস্থায় আছে। ওকে, জগৎ ফ্যাশনের অবস্থা ভালো কেন? প্রতিযোগিতা এবং প্যাকেজ দাম বেশি। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি যে এখানে খরচ নিয়ে একটু কাহিনী আসছে। তো তোমাদের যেটা কাজ হবে, উদ্দীপকে জগৎ ফ্যাশনের কাঁচামালের উৎপাদনশীলতা বের করবা, মোট উৎপাদনশীলতার আলোকে দুইটা প্রতিষ্ঠানের তুলনা করবা। সো তোমাদের কাজ হবে প্রথমে এই জগৎ ফ্যাশনের শুধুমাত্র কাঁচামালের উৎপাদনশীলতাটা বের করা। ঠিক আছে, সো ওই যে ওইখানে উপরে কত টাকার প্রোডাক্ট তৈরি করছো দেওয়া আছে, আর এখানে হচ্ছে কাঁচামালের জন্য কত খরচ করছো দেওয়া আছে, প্রথমটা বের করতে পারবা। এরপরে মোট উৎপাদনশীলতার জন্য এই সবগুলা ব্যয় যোগ করে ওইটা দিয়ে ভাগ হবে, এটার জন্য এই সবগুলা ব্যয় যোগ করে ওইটা দিয়ে ভাগ হবে। এইটা করে আমাকে সুন্দর মতো গ্রুপে সাবমিট দিবা, আমি আফটার ক্লাসই তোমাদেরকে এইটা পোস্ট দিয়ে দিব, তোমরা জাস্ট কমেন্টে আমাকে অ্যান্সার জানিয়ে দিবা। ওকে, এরপর আমরা কয়েকটা এমসিকিউ সলভ করি, এরপরে আমরা ক্লাস শেষ করে দিব আজকের মতো। সো প্রথমে আসি, হিমাগারে মাছ সংরক্ষণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? হিমাগারে মাছ সংরক্ষণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ওকে, সবাই কিন্তু আমাদের প্রাইভেট গ্রুপে, ইয়েস প্রাইভেট গ্রুপে, পেইড গ্রুপে দিয়ে দিব এবং আমি পরে চেক করে দিব, এবং এটা তোমাদের আমার ক্লাসে রেগুলারই থাকবে। আমি কিছু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তোমাদের HW দিব এবং পরে চেক করে অ্যান্সার বলে দিব। ঠিক আছে, এটা হচ্ছে সবাই বলতেছে সি, অ্যান্সার ঠিক আছে, ইয়েস কালগত বা সময়গত। এরপরে ক্রয় বিক্রয় কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? এটা হচ্ছে সত্যগত উপযোগ সৃষ্টি করে। তুলা থেকে সুতা তৈরিতে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? তুলা থেকে সুতা তৈরিতে রূপগত উপযোগ সৃষ্টি হয়, বাকিগুলো আমি বলে দিচ্ছি ইজি। উৎপাদন ভোক্তার ক্ষেত্রে কি প্রভাব ফেলে? এটা একটু তোমরা বলবা, এটা আমি আজকে পড়াইছি। ভোক্তার ক্ষেত্রে কি প্রভাব ফেলে, এটা আমাদের কত নম্বর এমসিকিউ? এটা আমাদের 20 নম্বর এমসিকিউ। 20 নম্বর এমসিকিউ তোমরা বলবা।
ওকে, 20-এরটা থেকে বাকিগুলো তোমরা অ্যান্সার বলবে। একজন বলছে আপু অ্যান্সার বলে দিয়েন না, সো আমি বলে দিচ্ছি না, তোমরাই অ্যান্সার বলো। ওকে, 20-এর ডি, মেজরিটি বলছে অ্যান্সার ডি। ইয়েস, সবার অ্যান্সার ঠিক আছে। জীবনযাত্রার মান উন্নয়ন। ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করাকে কি বলে? ভোগ, বিলাসিতা, উৎপাদন, অপচয়। ব্যবহার করতে করতে কোনো একটা জিনিসের ইউটিলিটি শেষ করে দেওয়াকে কি বলে? একুশের হচ্ছে খাদিজা বলছে এ, মারুফ বলছে এ, বাকিরা? ওকে, সো অ্যান্সার দেখে ফেলি। ইয়াস, অ্যান্সার ঠিক আছে। যারা যারা এ বলছো অ্যান্সার ঠিক আছে, ভোগ। এরপরে নিচের কোনটি সেবাগত উপযোগ সৃষ্টি করে? পশুপালন, এটা হচ্ছে পশুপালন হবে, পশুপাল না, এটা পশুপালন। গ্যাস উত্তোলন, কৃষিকাজ, টেলিফোন। কোনটা হচ্ছে সেবা দেয় আর কোনটা হচ্ছে প্রোডাক্ট দেয়? আমরা হচ্ছে এবার 22-এর অ্যান্সার বলবো। ওকে, 22-এর হচ্ছে ডি, বি সবগুলাই আছে, আমি একটু দেখি। অ্যান্সার হবে ডি, গ্যাস উত্তোলন। গ্যাস কিন্তু ইটসেলফ আ প্রোডাক্ট। গ্যাস কিন্তু তুমি আলাদাভাবে সংরক্ষণ করতে পারো, পারো না? আর এখানে তোমাকে জানতে চাইছি কি সেবাগত, একমাত্র টেলিফোনটা সংরক্ষণ করা যায় না। টেলিফোন কিন্তু আমি দেখতে, দেখো আমি দেখতে কিন্তু এই ফোনের কথা বলতেছি না, আমি দেখতে কিন্তু এই ফোনের কথা বলতেছি না, এইটা আমাকে যে ফ্যাসিলিটিটা দেয় আমি সেটার কথা বলতেছি। সো এই ফ্যাসিলিটিকে সংরক্ষণ করা সম্ভব? সম্ভব না। অ্যান্সার ইজ ডি। ওকে, এই কোশ্চেনটা একটু দেখি, এটা খুবই ভালো একটা কোশ্চেন, এটা একটু দেখি। পরমা লিমিটেড, যারা যারা পারো করে ফেলো। পরমা লিমিটেড 2020 সালে 3 কোটি টাকার পণ্য উৎপাদন করে। তোমার উৎপাদিত পণ্যের ভ্যালু হচ্ছে 3 কোটি টাকা, যা 2019 সালে উৎপাদনের প্রায় দ্বিগুণ। 2020 সালে প্রতিষ্ঠানটির কাঁচামাল বাবদ ব্যয় হয়েছে 95 লক্ষ টাকা, বেতন ও মজুরি 30 লক্ষ টাকা, অন্যান্য খরচ 75 লক্ষ টাকা। মোট উৎপাদনশীলতা বের করতে বলছে। সো আমরা 3 কোটি লিখে ফেলবো। ওকে, 3 কোটি ডিভাইডেড বাই আমার খরচ হয়েছে কিসে কিসে? প্রথমে হচ্ছে আমার 95 লাখ টাকা খরচ হয়েছে হচ্ছে আমার, প্লাস বেতন ও মজুরি বাবদ হচ্ছে 30 লাখ, প্লাস আমার অন্যান্য খরচ বাবদ হচ্ছে 75 লাখ টাকা খরচ হয়েছে। সো আমি জাস্ট ভাগ করে দিব, কেউ অ্যান্সার দিছে কিনা দেখি। হ্যাঁ, 23-এর অনেকে বলছে এ। ওকে, এবার হচ্ছে আমি ক্যালকুলেট করে দেখি ডাইরেক্ট। ওকে, ইয়েস 1.5, অ্যান্সার ইজ 1.5। সো যারা যারা 1.5 অ্যান্সার দিছো তাদের সবার অ্যান্সার ঠিক আছে। উৎপাদনের খাত কয়টি? উৎপাদনের খাত 3টি, কৃষি খাত, সেবা খাত, শিল্প খাত। এটা এটা আমরা অলরেডি জানি। দেখো উৎপাদনের আওতাভুক্ত কোনটা? উৎপাদনের আওতাভুক্ত হচ্ছে কৃষি আর হচ্ছে শিল্প খাত। অ্যান্সার হবে হচ্ছে 1 আর 3। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আচ্ছা, ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকে কিন্তু আমরা মার্কেটিং এর প্রথম পত্রের প্রথম চ্যাপ্টারটা শেষ করছি। আমাকে একটু কমেন্টে তোমরা জানাও যে ক্লাসটা কিরকম লাগছে। এবং একজন বলছে আসসালামু আলাইকুম, তুমি কি আসলা নাকি যাচ্ছ? না, ফারজানা তো ছিলা। ওকে, আরেকটু পরে আমি হচ্ছে আর 2 মিনিট সময় নিব তোমাদের। এইচডব্লিউর বিষয়ে বলেন। ওকে, এইচডব্লিউর বিষয়টা ক্লিয়ার করি। যেই সিকিউটা আছে ওইটা আমি তোমাদের গ্রুপে পোস্ট করব। ওই পোস্টের কমেন্টে তোমরা আমাকে আইদার ডাইরেক্ট অ্যান্সার জানাতে পারো অথবা খাতায় করে ওইটার ছবি তুলে দিতে পারো, আমি তোমাদেরকে অ্যান্সার কারেক্ট কিনা এটা বলে দিব। আর এবার আসি হচ্ছে সেকেন্ড জিনিস, আমাদের পেইড গ্রুপের যারা আছো তাদের জন্য একটা পার্টিকুলার ইনস্ট্রাকশন। সেটা হচ্ছে তোমরা ক্লাস শেষে তোমাদের যেই পোস্টটা যেখানে আমার ক্লাসটা হচ্ছে সেটার উপরে একটা ফিডব্যাক ফর্ম দেওয়া আছে। তোমরা কিন্তু সেখান থেকে আমাকে একটা ফিডব্যাক দিয়ে দিতে পারো এবং তোমাদের যদি কোনো কিছু বলার থাকে যে আপু এই পড়াটা এভাবে পড়াইলে ভালো হয় বা সামনে এভাবে পড়ালে ভালো হয়, তোমরা আমাকে ফিডব্যাকও দিতে পারো। এবং একটা রেটিং করার একটা সিস্টেম আছে 1 থেকে 5-এর মধ্যে, সেখানে কিন্তু তোমরা অবশ্যই ফিডব্যাকটা দিয়ে দিবে। ওকে,
সো ফিডব্যাকটা কিন্তু শুধুমাত্র আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য, যারা আমাদেরকে একটা করে ফিডব্যাক দিতে পারবে। একটা ফিডব্যাকের লিঙ্ক দেওয়া আছে, সেখানে শুধুমাত্র পেইডে যারা আছো তারা এই ফিডব্যাকটা দিতে পারবা। আর আগামীতে তোমার, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ওকে, আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখছি, ভেরি গুড। নাজমা জামান, হ্যাঁ আমি তোমার অনেকগুলো কমেন্ট দেখছি, একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ছিলা। এবং আগামীতে আবার তোমাদের সাথে ফ্রাইডে দেখা হবে 19 তারিখে মার্কেটিং ফার্স্ট পেপারের এর পরের চ্যাপ্টার নিয়ে। আমরা আশা করি 2 এবং 3 নাম্বার চ্যাপ্টারটা একসাথে পড়বো। ওকে, সো এই ছিল আমাদের আজকের ক্লাস। এবং যারা হচ্ছে পেইড ব্যাচে নেই তাদের জন্য বলি, আজকে কিন্তু এটা তোমাদের ফার্স্ট এবং লাস্ট ফ্রি ক্লাস ছিল। এরপরে আর কোনো ফ্রি ক্লাস আমাদের নেই, বাকি সব কিছু হবে হচ্ছে আমাদের পেইড ব্যাচে। সো তোমরা কিন্তু যদি বাকি ক্লাসগুলো কন্টিনিউ করতে চাও, আগামীকালকে কিন্তু ম্যানেজমেন্ট ক্লাস আছে, খুব দ্রুত আমাদের পেইড ব্যাচে চলে আসো। আমাদের কিন্তু তোমরা যেখান থেকে ক্লাস করতেছো সেটার কমেন্টেই কিন্তু আমাদের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে তোমরা আমাদের ডাইরেক্ট আমাদের কোর্সটা পারচেস করে আমাদের পেইড গ্রুপে চলে আসতে পারবে। এবং এরপরের ক্লাসগুলো আমাদের পেইড গ্রুপের সাথেই হবে। এবং আজকের ক্লাসটার পর তোমরা বুঝতেই পারছো যে আমরা মেইন পয়েন্ট, এমসিকিউ, সিকিউ, অলসো তোমরা যে পড়তেছো এই জিনিসটাও আমি ট্র্যাক করবো আলাদাভাবে এইচডাব্লিউ দিয়ে। সো আশা করি সবার ক্লাসটা ভালো লাগছে। ইনশাল্লাহ তোমাদের সাথে আগামী কোনো শুক্রবারে দেখা হবে মার্কেটিংয়ের নতুন কোনো চ্যাপ্টার নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।